দেখো, এর আগের দিন আমরা সেল মেমব্রেন, সেল ওয়াল এগুলো আমাদের হয়ে গেছে। মোটামুটি আমরা আর এখন সেল অর্গানেলে ঢুকে গেলাম। তো প্রথমে চলে আসো, আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, দেখো, নিউক্লিয়াস রিলেটেড কোয়েশ্চেন এক্সামে আসবেই। যাও, কমন দিয়ে দিলাম, নিউক্লিয়াস থেকে কোয়েশ্চেন আসবেই, কোনো ভুল নাই। কারণ নিউক্লিয়াস হচ্ছে সেলের ব্রেইন বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে যে যদি ওল্ড টাইপ সেল, ওল্ড টাইপ সেলকে কি বলে বলো? সবাই রেসপন্স করবা। প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। এবার ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ক্যারেক্টার, যেমন মনে করো আমাদের হাইট, আমাদের স্কিন কালার, আমাদের বিহেভিয়ার, যা কিছু যা ক্যারেক্টার, সেগুলো একটা জিনিসের মধ্যে কোড হিসাবে থাকে। সেই জিনিসটার নাম হচ্ছে জিন। তারপরে জিন হচ্ছে ডিএনএ এর মধ্যে থাকে, ডিএনএ। ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক থেকে এন এসছে, আর অ্যাসিড থেকে এ এসছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে ডিএনএ কি দিয়ে তৈরি, আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। ডিএনএ হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, অ্যাসিডের অপোজিট যেরকম বেস, নাইট্রোজেন বেস। তারপরে হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, আর ফসফেট গ্রুপ দিয়ে তৈরি, ফসফেট গ্রুপ। এই ডিএনএ স্ট্রাকচারটা বুঝো তুমি, জিন ক্যারেক্টার সব বুঝে যাবা। নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেস দুই রকমের হয়, এগুলো ক্লাস 12 থেকে একটু পড়াচ্ছি। পিউরিন আর পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন। পিউরিন দেখতে এরকম হয়, একটা হেক্সাগোনাল রিং, একটা পেন্টাগোনাল রিং। আর পিরিমিডিন দেখতে শুধু একটাই রিং থাকে, হেক্সাগোনাল রিং। ঠিক। এবার পিউরিন দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন। আর পিরিমিডিন তিন রকমের হয়, থাইমিন, সাইটোসিন, আর ইউরাসিল। আমি বলছি ডিএনএ, আর একটা বলে দিই, অর ডিএনএ এর মতনই আর একটা জিনিস হয় আরএনএ। আরএনএ তে শুধু বলবো রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এন এ। আর ডিএনএ হলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো কারো কারো জেনেটিক মেটেরিয়াল ডিএনএ হয়, যেমন মোস্ট অফ দা ইউক্যারিওটস, প্রোক্যারিওটস। কারো কারোর যে জেনেটিক মেটেরিয়াল আরএনএ হয়, যেমন ভাইরাস। এবার ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে কোনগুলো ডিএনএ এর মধ্যে থাকে? অ্যাডিনিন ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই থাকে, গুয়ানিন ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই থাকে, থাইমিন শুধু ডিএনএ তে থাকে, সাইটোসিন ডিএনএ আরএনএ দুটোর মধ্যেই থাকে, ইউরাসিল শুধু আরএনএ এর মধ্যে থাকে। এবার স্যার এই জিনিসগুলো কি? ব্যাপারটা হচ্ছে এগুলো কি দিয়ে বললাম, নাইট্রোজেন বেস দিয়ে তৈরি। এখানে একটা নাইট্রোজেন থাকে, এখানে একটা নাইট্রোজেন থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এক second, এখানে একটা থাকে, আর হ্যাঁ এখানে একটা থাকে, এখানে নাইট্রোজেন থাকে। সেম পিরিমিডিনের এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন। এবার এখানে কি বলতো, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকে, কোথাও হাইড্রোজেন থাকে, কোথাও মনে করো COOH থাকে। এরকম আলাদা আলাদা জিনিস থাকলে এক কোনোটা অ্যাডিনিন হয়, কোনোটা গুয়ানিন হয়, কোনোটা থাইমিন হয়, কোনোটা সাইটোসিন হয়, কোনোটা ইউরাসিল হয়। কিন্তু অ্যাডিনিন গুয়ানিনের বেসিক স্ট্রাকচার এটাই, এরকম পিউরিন বলে এটাকে। আর থাইমিন সাইটোসিন ইউরাসিলের বেসিক স্ট্রাকচার এটাই, এটাকে পিরিমিডিন বলে। জিনিসটা কি যে কি কি থাকে শোনো, সব বুঝে যাবে।
তারপর হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার কি? পেন্টোজ সুগার দেখতে এরকম দেখতে হয়। এখানে একটা অক্সিজেন থাকবে, আর 1 2 3 4, আর একটা কার্বন 5, 5টা কার্বন থাকে। এরকম পেন্টাগোনাল একটা স্ট্রাকচার হয়, কার্বনের সাথে আরো অনেক কিছু লেগে থাকে। ব্যাপারটা হচ্ছে যে পেন্টোজ সুগার দুই রকমের হয়। একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা হচ্ছে রাইবোজ সুগার, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগারে এই যে এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। কি হয় যে রাইবোজ সুগারে 2 নম্বর কার্বনে ও এইচ থাকে, ও এইচ, বুঝলা? কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগারে এই 2 নম্বর কার্বনটাতে ও এইচ থাকে না, শুধু ও, শুধু এইচ থাকে। রাইবোজ সুগারটা দেখতে পাওয়া যায় শুধু আরএনএ এর মধ্যে, আর ডিঅক্সি রাইবোজ সুগারটা দেখতে পাওয়া যায় ডিএনএ এর মধ্যে। এবার দেখো ডিএনএ এর নাম ডিঅক্সি কেন? কারণ ওর 2 নম্বর কার্বনে কি নেই বললাম? 2 নম্বর কার্বনে কি নেই বলতো? কি নেই? এই যে ও মানে কি বলতো? অক্সিজেন নেই। ডিঅক্সি মানে ডিভয়েড অফ অক্সিজেন, মানে অক্সিজেন নেই ওদের পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বনে, অক্সিজেন নেই, তাই ওটার নাম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কিন্তু আরএনএ এর এটা হয়, আরএনএ এর 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে, তাই ওটা ডিঅক্সি না, ওটা শুধু হচ্ছে কি বলতো, রাইবো নিউক্লিক অ্যাসিড। ব্যাপারটা হচ্ছে যে স্যার আমাদেরকে এত কিছু মনে রাখতে হবে না, আমি জাস্ট বলছি ডিএনএ কি কি দিয়ে তৈরি, ডিএনএ আরএনএ কি কি দিয়ে তৈরি। ফসফেট গ্রুপ থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4। তুমি এখনকার জন্য শুধু পি মনে রাখো, পি মানে হচ্ছে ফসফেট। পি মানে হচ্ছে ফসফেট। এইবার ব্যাপারটা হচ্ছে যে এ- এই জিনিসগুলো দিয়ে এই জিনিসগুলো দিয়ে ডিএনএ কিভাবে তৈরি বা আরএনএ কিভাবে তৈরি, দেখো। ডিএনএ বা আরএনএ তৈরি হচ্ছে এই যে এরকম করে। আমি এত কিছুতে যাচ্ছি না, এটার ডিটেল স্ট্রাকচার ক্লাস 12-এ আছে। আমি ফসফেটকে পি দিয়ে ডিনোট করছি, পেন্টোজ সুগারকে এস দিয়ে ডিনোট করছি, আর নাইট্রোজেনাস বেসকে এন দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তো কি হয়, এরকম ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস এরকম করে লেগে থাকে, এটাকে বলে নিউক্লিওটাইড। আবার মনে করো ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস আর একটা নিউক্লিওটাইড, এটাকে বলে নিউক্লিওটাইড। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, এটা আর একটা নিউক্লিওটাইড। এগুলা এরকম বন্ড হয়ে হয়ে থাকে। এবার এটা একটা নিউক্লিওটাইড, আর এই নিউক্লিওটাইড এইটা আবার একটা বন্ড হয়ে থাকে, এই যে এইরকম করে সুগারের সাথে ফসফেট, সুগারের সাথে ফসফেট। আবার মনে করো ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, এটা আর একটা নিউক্লিওটাইড, এই যে এরকম করে বন্ড হয়ে থাকে। বুঝলা কথাটা? এরকম করে একটা চেন তৈরি হয়। তারপরে ওই সাইডেও আর একটা থাকবে, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। আবার মনে করো ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। এই ওগুলোর মধ্যে আবার বন্ডিং থাকবে, এই সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট, এগুলোর মধ্যে আবার বন্ডিং থাকবে। আর এই নাইট্রোজেন বেস আর এই নাইট্রোজেন বেসের মধ্যে আবার বন্ডিং থাকবে, হাইড্রোজেন বন্ডিং থাকবে, এখানে আবার বন্ডিং থাকবে এইরকম। কোনো কোনো জায়গায় ডাবল হাইড্রোজেন বন্ড, কোনো কোনো জায়গায় ট্রিপল হাইড্রোজেন বন্ড। এটা আমি কিসের স্ট্রাকচার আঁকালাম? এটা আমি আঁকালাম ডিএনএ এর স্ট্রাকচার, ডিএনএ। এটা যদি ডিএনএ স্ট্রাকচার হয়, তাহলে সুগারটা কোন ধরনের সুগার হবে বলতো? ডিঅক্সি রাইবোজ সুগার হবে, এই যে ডিএনএ লেখা, এই ধরনের সুগারটা হবে, এই ধরনের। আর তোমার কি কি, তোমার নাইট্রোজেন বেস কি কি থাকবে? অ্যাডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, থাইমিন থাকবে, আর সাইটোসিন থাকবে। ইউরাসিলটা শুধু আরএনএ তে থাকে, ইউরাসিলটা শুধু আরএনএ তে থাকে। এইবার জিনিসটা বোঝো, যদি এই সাইডে নাইট্রোজেন বেস হিসাবে যদি অ্যাডিনিন থাকে,
তাহলে এইদিকে থাইমিন থাকবে। যদি এদিকে গুয়ানিন থাকে তাহলে সাইটোসিন থাকবে। যদি এখানে থাইমিন থাকে তাহলে অ্যাডিনিন থাকবে। যদি এখানে সাইটোসিন থাকে তাহলে এখানে গুয়ানিন থাকবে। জিনিসটা হচ্ছে এরকম। কথাটা বুঝলা? এরকম করে ডিএনএ তৈরি। তাহলে ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড হয়। ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড হয়। এই যে এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড। স্ট্র্যান্ডটা কি দিয়ে তৈরি? ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার। আর সুগারের থেকে ভিতরের দিকে একটা করে নাইট্রোজেন বেস। ভিতরের দিকে একটা করে নাইট্রোজেন বেস। আবার ওই দিকে তাও হচ্ছে ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার। এরকম করে আর ভিতরের দিকে এই যে নাইট্রোজেন বেস। ঠিক? তাহলে এই দিকে একটা স্ট্র্যান্ড, একটা চেন, আর এই দিকে একটা চেন। আর এই চেন দুটো আবার লেগে থাকবে হাইড্রোজেন বন্ড দিয়ে। যদি এইদিকে অ্যাডিনিন আর এইদিকে থাইমিন হয় তাহলে ডাবল হাইড্রোজেন বন্ড। যদি এদিকে গুয়ানিন এদিকে সাইটোসিন হয় তাহলে ট্রিপল হাইড্রোজেন বন্ড। আবার যদি এদিকে থাইমিন এদিকে অ্যাডিনিন হয় তাহলে ডাবল হাইড্রোজেন বন্ড। এইদিকে যদি সাইটোসিন এদিকে গুয়ানিন হয় তাহলে ট্রিপল হাইড্রোজেন বন্ড। এরকম করে একটা ডিএনএ তৈরি হয়। স্যার আরএনএ কিভাবে তৈরি? আরএনএ ডিএনএ এর মতো ডাবল স্ট্র্যান্ডেড হয় না। আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। আরএনএ শুধু সুগার, ফসফেট, সরি, তোমার হচ্ছে ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস গুলো, এই যে দেখো আর লেখা মানে অ্যাডিনিন হতে পারে, বুঝলা? আবার গুয়ানিন হতে পারে, এই যে দেখো আর লেখা মানে আরএনএ, গুয়ানিন হতে পারে। আবার এইদিকে থাইমিন কিন্তু হবে না, থাইমিন শুধু ডিএনএ তে থাকে। এইদিকে সাইটোসিন হতে পারে। আর ওইদিকে হচ্ছে কি হতে পারে বলতো? ইউরাসিল হতে পারে। এরকম করে আরএনএ তৈরি হয়। তাহলে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড। ডিএনএ দেখতে কিরকম? ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড। একটা স্ট্র্যান্ড আমি ড্র করলাম এই যে এরকম। এটা একটা স্ট্র্যান্ড। আর একটা স্ট্র্যান্ড ড্র করলাম এই যে এরকম। এরকম। এবার কি? জিনিসটা কিচ্ছু না। ডিএনএ স্ট্রাকচার এই যে ফসফেট, সুগার, ফসফেট, সুগার, আবার ফসফেট, সুগার, এরকম। আর ভিতরের দিকে থাকবে মনে করো অ্যাডিনিন, নাহলে মনে করো গুয়ানিন, নাহলে মনে করো থাইমিন, আবার মনে করো এদিকে ফসফেট, এদিকে সুগার, এদিকে মনে করো সাইটোসিন, এরকম। যদি আবার এইদিকে একই রকম ফসফেট, সুগার, আবার ফসফেট, সুগার, আবার ফসফেট, সুগার, আবার ফসফেট, আবার সুগার, এরকম। আর সুগারের এইদিকে অ্যাডিনিন থাকলে তার অপোজিটে সব সময় কি থাকবে? থাইমিন। গুয়ানিন থাকলে তার অপোজিটে কি থাকবে? সাইটোসিন। থাইমিন থাকলে অপোজিটে কি থাকবে? অ্যাডিনিন। সাইটোসিন থাকলে অপোজিটে কি থাকবে? গুয়ানিন। অ্যাডিনিন থাইমিন থাকলে ডাবল বন্ড। গুয়ানিন সাইটোসিন থাকলে ট্রিপল বন্ড। আবার থাইমিন অ্যাডেনিন থাকলে ডাবল বন্ড। গুয়ানিন সাইটোসিন থাকলে ট্রিপল বন্ড। এরকম করে ডিএনএটা এরকম ল্যাডারের মতো দেখতে। কথাটা বুঝতে পারছো? এইরকম। এইরকম করে ডিএনএটা তৈরি হলো। তাহলে ডিএনএ তে আমরা এরকম এই যে এই অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলোর সিকোয়েন্স দেখতে পাবো। মনে করো আমি বললাম এখান থেকে এইটুকুনির মধ্যে একটা সিকোয়েন্স আছে, সি, সি, জি, টি, টি, এ, এ, এরকম বললাম। তাহলে অপোজিট সাইডে কি থাকবে? সাইটোসিনের অপোজিটে থাকে গুয়ানিন। আবার সাইটোসিনের অপোজিটে গুয়ানিন, গুয়ানিনের অপোজিটে সাইটোসিন, থাইমিনের অপোজিটে অ্যাডিনিন, থাইমিনের অপোজিটে অ্যাডিনিন, অ্যাডিনিনের অপোজিটে থাইমিন, অ্যাডিনিনের অপোজিটে থাইমিন। তো এই সিকোয়েন্সটা কি করবে? এই সিকোয়েন্সটা মনে করো একটা কোড। এটা মনে করো তোমার হাইটের কোড। এটা মনে করো তোমার হাইটের কোড। বুঝলা? তাহলে এই কোডটা কি করবে? রাইবোসোম বলে একটা জিনিস আছে, তোমরা পড়বা। রাইবোসোম বলে একটা সেল অর্গানেল হয়, রাইবোসোম এই কোডটাকে রিড করে। রিড করে এই কোড অনুযায়ী প্রোটিন বানায়। কি বানায়? প্রোটিন বানায়। আর এই প্রোটিনটা দিয়ে কি তৈরি হবে? ধরে নাও একটা হরমোন, না হলে হচ্ছে একটা এনজাইম তৈরি হবে। হরমোন, এনজাইম, এগুলো তৈরি হবে। ধরো না আমি বললাম এই প্রোটিনটা, এই এই কোডটা দিয়ে যে প্রোটিনটা তৈরি হলো সেই প্রোটিনটা গ্রোথ হরমোন বানাচ্ছে, গ্রোথ হরমোন। আর এই রকম সিকোয়েন্স থাকার জন্য
প্রোটিনের স্ট্রাকচারটা একরকম হবে, আর প্রোটিনের স্ট্রাকচারটা একরকম হওয়ার জন্য যে হরমোনটা এক্সপ্রেস হচ্ছে তার জন্য হাইটটা হয়ে গেল মনে করো 5 ফুট 6 ইঞ্চিস। বুঝলা কথাটা? তাহলে এইটা হয়ে গেল তোমার হাইটের জিন। এটা হয়ে গেল হাইটের জিন, কথাটা বুঝো। এবার মনে করো তো অন্য আর একটা লোকের এই হাইটের জিনের সিকোয়েন্স আলাদা, মনে করো জি এর যা জি, এ, টি, এগুলোর বদলে জি, না ওইটা তো না, সেকেন্ডটা বুঝলাম না। এই থেকে জি, এই থেকে এ, আর এই দিক থেকে টি। আচ্ছা, কারোর মনে করো এইখানে মনে করো এ আছে, এইখানে মনে করো সি আছে, এইখানে মনে করো জি আছে। তাহলে তার সিকোয়েন্সটা পাল্টে গেল। এদিকে অ্যাডিনিন, এদিকে হয়ে যাবে থাইমিন, এদিকে সাইটোসিন, এদিকে হয়ে যাবে গুয়ানিন, এদিকে গুয়ানিন, এদিকে হয়ে যাবে সাইটোসিন। তাহলে নিশ্চয়ই তার হাইটের জিন, যেরকম হাইটের জিনের যে মেসেজটা ওটা পাল্টে গেল। তাহলে রাইবোজোম অন্যভাবে রিড করবে। তখন ওর প্রোটিনের স্ট্রাকচারটা একটু মনে করো পাল্টে গেল। তখন ওর হাইট, ওর যে গ্রোথ হরমোনটা তৈরি হবে, গ্রোথ হরমোনটা অন্য নেচারের হবে। তখন ওর হাইট হয়ে গেল মনে করো 6 ফুট, 6 ফুট 1 ইঞ্চি। কথার কথা, কথাটা বুঝতে পারছো জিনিসটা কি? জিন কি, ডিএনএ কি, জিন, ডিএনএ জিন এগুলো কি দিয়ে তৈরি? কিভাবে এই ডিএনএ এর মধ্যে জিন আমাদের ক্যারেক্টারের মেসেজকে ক্যারি করে? কিচ্ছু না, মেসেজ মানে হচ্ছে এই যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলোর সিকোয়েন্স। এগুলোর সিকোয়েন্স, এগুলো বড় হলে আরো ডিটেলসে পড়বা। দারুণ ইন্টারেস্টিং জিনিস। তো এইগুলা দিয়ে ডিএনএ তৈরি হয় এখনকার জন্য। বেসিক্যালি মনে রাখো, ডিএনএ এই যে নাইট্রোজেন বেস পেন্টোজ সুগার আর ফসফেট দিয়ে তৈরি, ফসফেট। তোমাকে পিউরিন, পিরিমিডিন, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এগুলো মনে রাখতে হবে না। রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, H3PO4, এত কিছু মনে রাখতে হবে না। তুমি শুধু মনে রাখো ডিএনএ সুগার, সুগার, ফসফেট আর নাইট্রোজেন বেস দিয়ে তৈরি। সাড়ে 5:30 পড়াই, এখন থেকে আর অ্যালাউ করবো না। হলো? এবার তাহলে বা, ব্যাপারটা হচ্ছে কি, এবার আমি আমাদের আসল যেটা ডিসকাশন এখানে, মোটামুটি বুঝতে পারছো কি? তোমাকে ফুল বুঝতে হবে না, মোটামুটি বুঝতে পারছো কি যে ডিএনএ কি, ডিএনএ এর মধ্যে জিন বস্তুটা কি, ও কিভাবে ক্যারেক্টারকে ডিফাইন করে, মোটামুটি একটু। হুম। তাহলে এবার চলে আসি আমাদের আসল ডিসকাশনে, সেটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দিয়ে শুরু করেছিলাম। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকে, প্রোক্যারিওটিক মনে করো একটা ব্যাকটেরিয়ার সেল। ব্যাকটেরিয়ার সেলের যে জেনেটিক মেটেরিয়াল ওটা এমনি এরকমই থাকে, এরকম ওপেন থাকে সাইটোপ্লাজমের মধ্যে, কোনো নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঘেরা থাকে না। এরকম আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়নকে বলা হয় কি বলতো? বলতে পারছো না, কি বলা হয়? নিউক্লিওয়েড বলা হয়। তো প্রোক্যারিওটিক সেলের কিন্তু নিউক্লিয়াস থাকে না, নিউক্লিওয়েড থাকে। অন দি আদার হ্যান্ড ইউক্যারিওটিক সেল, ফাঙ্গি, অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল, তাদের সেলের ভিতরে যে জেনেটিক মেটেরিয়ালটা ওই জেনেটিক মেটেরিয়ালটা একটা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। হ্যাঁ, এরকম একটা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। এই মেমব্রেনটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেনটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে ভিতরে একটা ফ্লুইডও থাকে, সাইটোপ্লাজমের মতো একটা ফ্লুইডও থাকে। ফ্লুইডটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। তারপরে ভিতরে জেনেটিক মেটেরিয়ালটা থাকে। জেনেটিক মেটেরিয়াল মানে ডিএনএ অ্যালং উইথ প্রোটিন। ডিএনএ একটা প্রোটিনের সাথে লেগে থাকে। আর ভেতরে তোমার হচ্ছে একটা ডার্ক অ্যান্ড ডেন্স রিজিয়ন থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তার মানে এদের এই গোটা স্ট্রাকচারটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা কমপ্লিট নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা কমপ্লিট নিউক্লিয়াস যাদের প্রত্যেকটা পার্ট থাকে। কিন্তু প্রোক্যারিওটিক সেলে কিন্তু ওদের এরকম কমপ্লিট নিউক্লিয়াস থাকে না, ওদের শুধু জেনেটিক মেটেরিয়ালটা একটা জায়গায় এরকম গুটলি পাকিয়ে থাকে, যেটাকে নিউক্লিওয়েড বলে। এবার আহ এইবার আমি চলে আসি নিউক্লিয়াসের গোটা স্ট্রাকচারটাতে। ঠিক, নিউক্লিয়াস ডাবল মেমব্রেন হয়। একটা হয় আউটার মেমব্রেন,
এটা আমরা আঁকালাম আউটার মেমব্রেন, আর একটা হয় হচ্ছে ইনার মেমব্রেন। একটা হয় ইনার মেমব্রেন। কি বললাম? আউটার মেমব্রেন, এটা কিন্তু ইউক্যারিওটিক সেলের। আর এটা হচ্ছে ইনার মেমব্রেন। দুটো মেমব্রেনের মাঝখানের যে স্পেসটা, এটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস। ঠিক হলো? বুঝলাম। এবার কোনো কোনো জায়গায় হয় কি, এই যে দেখো আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন একসাথে জয়েন হয়ে যায়। আউটার মেমব্রেন ইনার মেমব্রেন একসাথে কোথাও কোথাও জয়েন হয়ে যায়, এরকম ভাবে লেগে থাকে। আউটার মেমব্রেন ইনার মেমব্রেন এইভাবে লেগে যায়। লেগে গেলে এই জায়গাটা একটু গ্যাপ থেকে যায়। এই গ্যাপটাকে বলে নিউক্লিয়ার পোর। গ্যাপটাকে বলে হচ্ছে নিউক্লিয়ার পোর। হলো? তাহলে নিউক্লিয়াস এর মেমব্রেনের বাইরের দিকে কি আছে? নিউক্লিয়াসের মেমব্রেনের বাইরের দিকে কি আছে বলো তো? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আছে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের ফাংশন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে আর মানে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করা। ঠিক। আর নিউক্লিয়ার পোর, তাহলে বাইরে কি আছে? বাইরে হচ্ছে সাইটোপ্লাজম। এখানে মনে করো সাইটোপ্লাজম, বাইরে ফ্লুইডটা। তো নিউক্লিয়ার পোর দিয়ে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমের মধ্যে জিনিস দেওয়া নেওয়া হয়। কি জিনিস দেওয়া নেওয়া হয়? মনে করো রাইবোজোম, রাইবোজোম বা মনে করো প্রোটিন, এগুলো দেওয়া নেওয়া হয়। আমি পরে আরো বলে দিচ্ছি। রাইবোজোম প্রোটিন ভিতরে বাইরে যাওয়া আসা করতে পারে কি দিয়ে? নিউক্লিয়ার পোর দিয়ে। আচ্ছা। আউটার মেমব্রেন ইনার মেমব্রেন ফিউজ হয়ে গেল। অনেক সময় হয় কি, আউটার মেমব্রেনটা, এই যে আউটার মেমব্রেনটা বাইরের দিকে ভাঁজ হয়ে এইরকম একটা সেল অর্গানেল তৈরি করে। এই সেল অর্গানেলটার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে বাইরের মেমব্রেনটা অনেক সময় বাইরের দিকে এরকম ভাঁজ হয়ে এইরকম একটা সেল অর্গানেল তৈরি করে, যেই সেল অর্গানেলটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন আমরা পরে চলে আসবো। ভিতরে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই ফ্লুইডটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। হলো? আর ভিতরে আমাদের যে ডিএনএটা, 2 মিটার লং ডিএনএটা এইরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। কিভাবে পেঁচিয়ে থাকে? এমনি এমনি পেঁচিয়ে থাকে না। ওইটা হচ্ছে তোমার একটা স্পেশাল প্রোটিনকে বেস করে পেঁচিয়ে থাকে। একটা, হ্যাঁ, একটা প্রোটিনকে বেস করে পেঁচিয়ে থাকে, মনে হবে যেন একটা পুঁথির মালা। এরকম একটা প্রোটিনকে বেস করে পেঁচিয়ে থাকে। এই প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। আর এই যে থ্রেড লাইক স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে ডিএনএটা হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। অ্যালং উইথ হিস্টোন প্রোটিন আর ডিএনএ কে একসাথে বলা হয় ক্রোমাটিন মেটেরিয়াল। এটাকে বলা হয় ক্রোমাটিন মেটেরিয়াল। আমি শুধু ক্রোমাটিন ক্রোমাটিন মেটেরিয়ালও বলে, ক্রোমাটিন ফাইবারও বলে। আর ডিএনএ এর ভেতরে, সরি, ডিএনএ এর ভেতরে বলে, নিউক্লিয়াসের ভেতরে এরকম একটা ডার্ক অ্যান্ড ডেন্স রিজিয়ন থাকে। এই ডার্ক অ্যান্ড ডেন্স রিজিয়নটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটা কি বানায় মনে রাখবো, এই নিউক্লিও ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিওলাস বানায় হচ্ছে রাইবোজোম। নিউক্লিওলাস বানায় হচ্ছে রাইবোজোম। আর রাইবোজোমের ফাংশন পড়াবো। রাইবোজোমের ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করা, প্রোটিন। তাহলে এই নিউক্লিয়ার কোর দিয়ে এই রাইবোজোম আর প্রোটিনই বাইরে ভিতরে যাওয়া আসা করতে পারে। বুঝলা কথাটা? রাইবোজোম যে প্রোটিন বানায়, রাইবোজোম নিজের ইচ্ছা মতো প্রোটিন বানায় না। রাইবোজোম কিভাবে প্রোটিন বানায়, এই যে দেখো আমি এখানেই বুঝালাম, যে আমাদের ডিএনএ তে যে কোড আছে, জিন, ওই জিনের সিকোয়েন্স অনুযায়ী রাইবোজোম প্রোটিন বানায়। একজনের এই সিকোয়েন্স একরকম হলে রাইবোজোম একরকম প্রোটিন বানাবে, আর একজনের সিকোয়েন্স আর এক রকম হলে রাইবোজোম অন্যরকম প্রোটিন বানাবে। তখন তার ক্যারেক্টারও ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আমি শুধু হাইট দিয়ে বললাম,
আমি যদি মনে করো পিগমেন্ট দিয়ে বলি, পিগমেন্ট, আমাদের স্কিনে একটা পিগমেন্ট থাকে যেটা আমাদের স্কিন কালার ডিফাইন করে, যেমন মেলানিন, নাম শুনেছো? মেলানিনও একটা প্রোটিন। তো মনে করো কারোর সিকোয়েন্স এটা, তো তার রাইবোজোম এমন এমন একটা প্রোটিন বানালো, যে প্রোটিনটা এমন একটা মেলানিন বানালো, তার স্কিন কালারটা ডার্ক হলো। এবার কারোর মনে করো এই সিকোয়েন্সটা অন্য আছে, কারোর জিনটা আলাদা, সে মানে স্কিন কালারের জিনটা মনে করো সিকোয়েন্সটা আলাদা, তার রাইবোজোম অন্যরকম প্রোটিন বানাবে, তার স্কিন কালার মনে করো ফেয়ার হলো। এরকম করে মানে ডিএনএ এর মধ্যে জিন লুকিয়ে থাকে। জিন হচ্ছে যেগুলো এক একটা ক্যারেক্টারের মেসেজ ক্যারি করে, রাইবোজোম মেসেজটাকে দিয়ে প্রোটিন বানায়। ওই প্রোটিনটা দিয়ে হরমোন, এনজাইম, পিগমেন্ট অনেক কিছু তৈরি হয়, যেগুলো আমাদের এক একটা ক্যারেক্টার, এক একটা বিহেভিয়ারকে এক্সপ্রেস করে। রাইবোজোম ভেরি ইম্পর্টেন্ট পার্ট। রাইবোজোম কিন্তু ইউক্যারিওটিক সেলেও থাকে, প্রোক্যারিওটিক সেলেও থাকে। তাহলে এইটা হচ্ছে আহ মোটামুটি আমি নিউক্লিয়াসের স্ট্রাকচারটা বলে দিলাম। ঠিক, নিউক্লিয়াসের স্ট্রাকচার। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, ইন্টার মেমব্রেন স্পেস, নিউক্লিয়ার পোর, তারপরে হচ্ছে নিউক্লিওলাস, তারপরে ভিতরে নিউক্লিওপ্লাজম, আর এই যে ক্রোমাটিন মেটেরিয়াল, যেটা ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। তাই এখানেও ওই সেম ভাবেই দেওয়া আছে, দেখো। এখানে মানে শুধু মেমব্রেনটা স্ট্রাকচার দেওয়া। আর এইটা হচ্ছে, তোমরা এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করো, এই ছবিটা লাগবে। এখানে সব দেওয়া আছে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পোর, ক্রোমাটিন মেটেরিয়াল, নিউক্লিয়ার এনভেলপ পড়ার দরকার নেই, নিউক্লিওপ্লাজম। ওই তোমার নিউক্লিয়াসের যে মেমব্রেনটা থাকে ওটাকে নিউক্লিয়ার এনভেলপ বলে। তাহলে প্রত্যেকটা, এবার নিউক্লিয়াস পাশে লিখে রাখো, এটা ডাবল মেমব্রেন। নিউক্লিয়াসের পাশে লিখে রাখো ডাবল মেমব্রেন, ডাবল মেমব্রেন। তারপরে নিউক্লিয়াস, এখান থেকে মার্ক করো, ইট ইজ বাউন্ডেড বাই টু নিউক্লিয়ার মেমব্রেন বোথ ফর্মিং এ নিউক্লিয়ার এনভেলপ। দাঁড়াও, এখানে ব্র্যাকেট ক্লোজ করো না। Nuclear envelope encloses a space between two nuclear membranes and is connected to a system of membrane called endoplasmic reticulum. এইখানে ব্র্যাকেটটা ক্লোজ করো। এটা তুমি নিজের ল্যাঙ্গুয়েজেও লিখতে পারো, এটা এমন কোনো এখানে একটু কঠিন ল্যাঙ্গুয়েজে লেখা, তুমি নিজের মতো করেও লিখতে পারো। যে নিউক্লিয়াস হচ্ছে একটা নিউক্লিয়াস এনভেলপ দিয়ে তৈরি, আর নিউক্লিয়াস এনভেলপটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কানেক্টেড। মার্ক করলা, তাড়াতাড়ি করবা, হ্যাঁ। তারপরে হচ্ছে কি, এই নিউক্লিয়ার এনভেলপের ফাংশন, নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেনের ফাংশন হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা রাখা, সেপারেটস দ্য নিউক্লিয়াস ফ্রম সাইটোপ্লাজম। তারপরে মাঝখানে মাঝখানে কি থাকে, মাঝখানে মাঝখানে ছোট ছোট পোর্স থাকে, পোর্স গুলোর নাম কি? নিউক্লিয়ার পোর। আর নিউক্লিয়াসের ভিতরে একটা লিকুইড থাকে যেটার নাম কি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার পোরের ফাংশন কি? এই যে দেখো লেখা আছে, নিউক্লিয়ার পোর অ্যালাউ দ্য ট্রান্সফার অফ মেটেরিয়ালস বিটুইন দ্য নিউক্লিওপ্লাজম এন্ড সাইটোপ্লাজম। ঠিক। তারপরে আমি বললাম হচ্ছে নিউক্লিওপ্লাজমের ভিতরে নিউক্লিওলাস আর ক্রোমাটিন মেটেরিয়াল ভেসে থাকে। নিউক্লিওলাস, নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? নিউক্লিওলাস তোমার হচ্ছে প্রোটিন, আরএনএ, এগুলো দিয়ে তৈরি। আরএনএ এর ফুল ফর্ম রাইবোনিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিওলাসে কি তৈরি হয় যেন বললাম? দেখো সবাই রেসপন্স করো। রাইবোজোম তৈরি হয়। সেই জন্য নিউক্লিওলাসকে বলা হয় ফ্যাক্টরি অফ রাইবোজোম। রাইবোজোম কি করে? রাইবোজোম হেল্পফুল ইন প্রোটিন সিনথেসিস ইন দ্য সাইটোপ্লাজম। সব একটা একটা করে এবার মার্ক করো। আচ্ছা, তারপরে চলে আসো, আন্ডারলাইন না করলেও হবে, ব্র্যাকেট করে রাখো। তারপরে চলে আসো, ভিতরে আর একটা কি থাকে তোমার? ক্রোমাটিন মেটেরিয়াল। ক্রোমাটিন মেটেরিয়াল, ক্রোমাটিন মেটেরিয়াল কি কি দিয়ে তৈরি বললাম? ডিএনএ আর প্রোটিন। ডিএনএ আর প্রোটিন, প্রোটিনটার নাম কি? হিস্টোন প্রোটিন। এই যে সব লেখা আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর এই লাইনটা সব আন্ডারলাইন করবে না, আমারটা শুধু দেখবা, যে ডিস্টিংক্ট সেগমেন্টস অফ ডিএনএ আর কল্ড জিনস। এক ডিএনএ এর এক একটা সেগমেন্টকে জিন বলে।
The chromatin is condensed into two or more thick ribbon-like chromosomes during the division of cell. এইবার আমরা ঢুকে যাব হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। এবার আমরা ক্রোমোজোমে চলে আসবো। Distinct segments of DNA is called gene, নেই তো? ঠিক আছে, বাদ দাও। হুম? হ্যাঁ, তাহলে ফাংশনাল ওটাই মার্ক করো, আর ডিস্টিংক্টের জায়গায় মনে হয় ফাংশনাল লেখা আছে, ওটাই করে দাও। ফাংশনাল, ওটা একটু পুরনো তো সেই জন্য। তো এবার আমরা চলে আসি, এই যে দেখো এখানে একটা টার্ম আছে ক্রোমোজোম। দেখো এটা অনেকটা এই যে ক্রোমাটিন মেটেরিয়ালটার নামটার সাথে মিল খাচ্ছে, হ্যাঁ কি না? এই জিনিসটা মন দিয়ে বোঝো, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। যখন মনে করো এটা একটা অ্যানিমাল বা প্ল্যান্ট সেল, ওর মধ্যে নিউক্লিয়াস আছে, তোমার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এই যে ক্রোমাটিন মেটেরিয়াল আছে। আমি কি বলছি, যখন এই সেলটা ইন্টারফেজে আছে, ইন্টারফেজ মানে হচ্ছে নন ডিভাইডিং ফেজ। কি বললাম? নন ডিভাইডিং ফেজে যখন আছে, মানে সেলটা যখন ডিভাইড করছে না, সেল ডিভিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, তখন আমরা ক্রোমাটিন মেটেরিয়াল দেখতে পাই। তখন আমরা ক্রোমাটিন মেটেরিয়াল দেখতে পাই। ক্রোমাটিন মেটেরিয়ালটা দেখো কন্টিনিউয়াস, একটা কন্টিনিউ একটা পেঁচানো সুতোর মতো, কন্টিনিউয়াস ক্রোমাটিন মেটেরিয়াল দেখতে পাই। মন দিয়ে বুঝো, অনেক ওইভাবে হবে না। কিন্তু যখন একটা সেল কি বল, যখন একটা সেল ডিভাইড করছে, ডিভাইডিং, যখন একটা সেল ডিভাইড করছে, ডিভাইডিং ফেজে ঢুকে গেল, হ্যাঁ, তখন এই সেলের ভিতরে আর এই নিউক্লিয়ার মেমব্রেনটা আর থাকে না, নিউক্লিওলাসও আর থাকে না। আর বড় যে লম্বা ডিএনএটা আছে, ওই ডিএনএটা কি হয় বলো তো, ছোট ছোট টুকরো হয়ে যায়, ছোট ছোট টুকরো টুকরো হয়ে যায়, এরকম এরকম ছোট ছোট টুকরো হয়ে যায়। আর প্রতিটা টুকরো, প্রতিটা টুকরো, এই যে মনে করো এই টুকরোটা আরো এরকম পেঁচিয়ে 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 এইরকম একটা বডি তৈরি করে, এইরকম একটা বডি তৈরি করে। এইটাকে তখন বলে হচ্ছে ক্রোমোজোম, এইটাকে বলে হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমাটিন মেটেরিয়াল আর ক্রোমোজোম কি আলাদা? না, একই জিনিস, খালি আলাদা আলাদা ফেজে ওর আলাদা আলাদা নাম। বুঝতে পারলাম? তো এবার ব্যাপারটা হচ্ছে দেখো, আমি বেশি ক্রোমোজোম ড্র করছি না, মনে করো এটা একটা ক্রোমোজোম, এরকম করে আমি মনে করো তিনটা ক্রোমোজোমই ড্র করলাম। এবার আমাদের এই যে ক্রোমাটিন মেটেরিয়ালে কত বড় ডিএনএ আছে জানো? 2 মিটার লং ডিএনএ আছে, 2 মিটার লং ডিএনএ। তো যখন সেল ডিভাইড করে, তখন এই 2 মিটার লং ডিএনএ থেকে কতগুলো ক্রোমোজোম তৈরি হয় জানো? 46টা ক্রোমোজোম তৈরি হয়, হিউম্যানের কথা বলছি। 46টা ক্রোমোজোম তৈরি হয়। প্ল্যান্টে অন্য, মানে ম্যাঙ্গো প্ল্যান্টে অন্য নাম্বার অফ ক্রোমোজোম, টাইগারে অন্য নাম্বার অফ ক্রোমোজোম, সবারই ক্রোমোজোম নাম্বার একটু একটু আলাদা আলাদা থাকে, কিন্তু আমাদের 46টা ক্রোমোজোম তৈরি হয় হিউম্যানের। আমি তিনটা আঁকালাম জিনিসটা বোঝানোর জন্য। তো যখন এই তাহলে এই ক্রোমোজোমের মধ্যে কি কি আছে? প্রথম কথা তো, এই যে ক্রোমাটিন মেটেরিয়ালে কি কি ছিল? ডিএনএ ছিল, হ্যাঁ কি না? হিস্টোন প্রোটিন ছিল, এই দুটো তো থাকবেই। আর তোমাকে অ্যাড করে দিতে হবে, এটার মধ্যে একটু আরএনএও থাকে। হিস্টোন, ডিএনএ, ডিএনএ, হিস্টোন আর আরএনএ, তিনটা জিনিস থাকে এই ক্রোমোজোমের মধ্যে। তো দেখো ইনিশিয়ালি কি হয়, যে ক্রোমোজোমের আমি স্ট্রাকচারটা বলে দিই। ক্রোমোজোম এই যে এরকম আছে, আমি একটা একটা দুটা হাত আঁকাচ্ছি না, একটা হাত আঁকাচ্ছি। এই ক্রোমোজোমের এইটাকে বলা হয় একটা আর্ম, আর এই যে মাঝখানের যে জায়গাটা, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার।
এই আর্মের ভিতরে কি আছে? কিচ্ছু নাই, যে ডিএনএ হিস্টোন আর আরএনএ পেঁচিয়ে পেঁচিয়ে আছে, বুঝলা? এই ভিতরে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আছে। হ্যাঁ, সব একসাথে প্রচন্ড কমপ্লেক্স হয় এই পেঁচানোটা। এবার এই ক্রোমোজোমেরই মনে করো কোনো একটা পার্টে, এই ক্রোমোজোমেরই কোনো একটা পার্টে কোনো একটা মনে করো জিন আছে, বুঝলা? এইবার কথাটা, ক্রোমোজোমেরই কোনো একটা পার্টের ডিএনএ তে একটা জিন আছে, ওই জিনটা মনে করো হাইটে থাকে। তারপরে মনে করো অন্য কোনো ক্রোমোজোমে অন্য আর একটা ক্রোমোজোমে দুই তিনটা একশোটা অনেকগুলো জিন থাকতে পারে, এখানে মনে করো অন্য আর একটা জিন আছে, অন্য আর একটা জিন আছে, এটা মনে করো জিন ওয়ান, এরকম জিন টু। তো এরকম হচ্ছে ব্যাপার। তো কিন্তু যখন একটা সেল ডিভাইড করবে, যখন একটা সেল ডিভাইড করে তখন এই ক্রোমোজোমটা এইরকম শেপ নিয়ে নেয়, এইরকম শেপ নিয়ে নেয়। কিচ্ছু না, জিনিসটাকে এইভাবে বুঝুন। এই আর্মের মধ্যে যেই ডিএনএটা আছে, এই আর্মের মধ্যে যে ডিএনএটা আছে, এই ডিএনএটারই আর একটা কপি তৈরি হয়, এই ডিএনএটারই আর একটা সেম কপি তৈরি হয়, কপি। তাহলে এই এই আর্মটার নাম হচ্ছে কি বলতো? ক্রোমাটিড। এই আর্মটার নাম হচ্ছে ক্রোমাটিড। তাহলে দেখো, এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিডের মধ্যে সেম জিন, তাই এইটাকে এটার বলা হয় সিস্টার ক্রোমাটিড। কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। হুম। কখন এটা হয় বললাম? এটা হবে সেল ডিভিশনের সময়, সেল ডিভিশনের সময়। কেন হয় এরকম আমি একটু পরে বলে দিচ্ছি, কেন সেল ডিভিশনের সময় ডিএনএ এর আর একটা কপি তৈরি হয়ে এরকম সিস্টার ক্রোমাটিড কেন তৈরি হয়। এনিওয়ে, তাহলে এই জায়গাটা হয়ে গেল আমাদের সেন্ট্রোমিয়ার, এই জায়গাটা হয়ে গেল সেন্ট্রোমিয়ার। এইবার দেখো, কেন হয় এরকম, ডিএনএ এর কপি কেন তৈরি হয়? ধরে নাও একটা সেল ডিভাইড হচ্ছে, এই সেলের মধ্যে মনে করো দুটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, ঠিক? এইবার কপি তৈরি হয়ে এই যে এরকম সিস্টার ক্রোমাটিড হয়ে যায়, এরকম সিস্টার ক্রোমাটিড হয়ে যায়। পরে হয় কি, এই সিস্টার ক্রোমাটিডটাই মাঝখান থেকে হাফ হয়ে যায়। তাহলে যখন দুটো সেল তৈরি হবে, দুটো সেল তৈরি হবে তার মধ্যে যাতে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ শেয়ার হয়, ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ যাতে শেয়ার হয়, বুঝলা? সেই জন্য সিস্টার ক্রোমাটিড হয়ে যায়। নাহলে তো মনে করো আহ যদি এরকম ভাবে ডিভাইডটা হতো, একটা সেল ওর মধ্যে এরকম ভাবে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম সিস্টার ক্রোমাটিড বানালো না, তাহলে ডিভিশনটা হবে কি করে? যে দুটা সেল যে তৈরি হচ্ছে, কিভাবে হবে? এইরকম এরকম হবে, এরকম এরকম হবে, অর্ধেক অর্ধেক হবে, এখান থেকে কখনোই হবে না, তাহলে তো ডিএনএটাই তোমার হচ্ছে কেটে গেল মাঝখান থেকে। সেই জন্য ওরা করে কি, ডিএনএ যে এই ক্রোমাটিডের মধ্যে যে ডিএনএটা আছে, ওই ডিএনএর একটা কপি বানিয়ে নেয়, একটা কপি চলে যায় এই সেলে, একটা কপি চলে যায় এই সেলে, বুঝলা? এই ক্রোমোজোমের ভিতরেও যে ডিএনএটা আছে ওটার আর একটা কপি বানিয়ে নিল, একটা কপি চলে যায় এই সেলে, একটা কপি চলে যায় এই সেলে, যাতে দুটা ডিভাইডিং সেলের মধ্যে ডিএনএ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়। তার জন্য ডিএনএ এর আগে একটা কপি বানিয়ে নেয় সিস্টার ক্রোমাটিডের মধ্যে, সিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএ এর আর একটা কপি বানিয়ে নেয়, যাতে দুটো যে দুটো নতুন সেল যে হবে তারা যাতে সেম সেম ডিএনএ পায়, এই ডিএনএ, এই ডিএনএটা যেরকম এই ডিএনএটাও সেরকম। কথাটা বুঝলা? তো এটাই হচ্ছে গল্প, যে এটা সেল ডিভিশনের সময় এরকম হয়ে যায়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার সেন্ট্রোমিয়ার জায়গাটা আবার কি? সেন্ট্রোমিয়ার জায়গাটাতে একটা প্লেট লাইক স্ট্রাকচার থাকে, এই প্লেট লাইক স্ট্রাকচারটার নাম হচ্ছে কাইনেটোকোর। প্লেট লাইক স্ট্রাকচারটার নাম হচ্ছে কাইনেটোকোর। তো মেন জিনিসটা বোঝো এখন, মানে বাচ্চাদের মতো আর বলে লাভ নাই, বড়দের মতনই বলতে হবে। মানে ওইগুলা কার্টুন আঁকাইছিলাম। একটা সেল যখন ডিভাইড করে তখন এইরকম একটা জিনিস তৈরি হয়, এই যে এরকম একটা জিনিস তৈরি হয়, একটা সুতোর মতো এরকম একটা জিনিস তৈরি হয়। এই জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। আমি স্পিন্ডল ফাইবার লিখছি, এক একটা ফাইবার হচ্ছে স্পিন্ডল ফাইবার। তো কি হয় যে ক্রোমোজোমটা এই সেন্ট্রোমিয়ার জায়গাটাতেই এই স্পিন্ডল অ্যাপারেটাসটা লাগে। এই যে ক্রোমোজোম, এই যে সেন্ট্রোমিয়ার যে জায়গাটা বললাম, সেন্ট্রোমিয়ারের মধ্যে যে ডিস্ক লাইক জায়গাটা বললাম যেটার নাম হচ্ছে কাইনেটোকোর,
এই কাইনেটোকোরের জায়গাটাতেই যে স্পিন্ডল ফাইবারটা লাগে, বুঝলা? এই যে এটা মনে করো ক্রোমোজোম, ক্রোমোজোমের এটা হচ্ছে কাইনেটোকোর, এই কাইনেটোকোরের মধ্যে স্পিন্ডল ফাইবারটা লাগে। এই স্পিন্ডল ফাইবারটা কি করে? এই স্পিন্ডল ফাইবারটা এই ক্রোমোজোমকে দুই দিকে টানে। স্পিন্ডল ফাইবার গুলো লেন্থ গুলো ছোট হয়, তাই এই মাঝখানটাতে টান পড়ে। তো যদি এই যে দেখো স্পিন্ডল ফাইবার যদি দুই দিকে ছোট হয়ে এরকম করে টানে ক্রোমোজোমকে, তখনই এই যে সিস্টার ক্রোমাটিড মাঝখান থেকে ডিভাইড হয়ে যায়, হাফ চলে যায় এখানে, হাফ ডিএনএ চলে যায় এখানে, হাফ ডিএনএ চলে যায় এখানে, হাফ চলে যায় এখানে, হাফ চলে যায় এখানে, হাফ চলে যায় এখানে। তারপরে এই সেলটা মাঝখান থেকে এরকম করে ডিভাইড হয়ে যায়, ডিভাইড হতে থাকে। ওগুলো যেতে থাকে, ওগুলো মনে করো পরের ফেজে কি হবে, ক্রোমোজোম গুলো চলে আসলো এখানে, সবগুলো ক্রোমোজোম এইদিকে চলে আসলো, এই ক্রোমোজোম গুলো এইদিকে চলে আসলো, এই ক্রোমোজোম গুলো এইদিকে চলে আসলো। তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম না যে যখন ইন্টারফেজ বা নন ডিভাইডিং ফেজে থাকে তখন নিউক্লিয়ার মেমব্রেন থাকে, কিন্তু যখন ডিভাইডিং ফেজে থাকে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস সব ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সেল ডিভিশন কমপ্লিট হয়ে গেল, নিউক্লিয়ার মেমব্রেন আবার তৈরি হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস আবার তৈরি হয়ে যায়। আর এই ক্রোমোজোম গুলো পরে আবার এই ক্রোমাটিন, কন্টিনিউয়াস ক্রোমাটিন হয়ে যায়। তাহলে একটা সেল থেকে এরকম করে দুটো সেল তৈরি হলো। এই প্রসেসটার নাম হচ্ছে সেল ডিভিশন, প্রসেসটার নাম হচ্ছে সেল ডিভিশন। তোমাদের এই চ্যাপ্টারের একদম লাস্টের দিকে সেল ডিভিশন আছে। সেল ডিভিশন আর অফ টু টাইপস, মাইটোসিস এন্ড মিওসিস, ওই দুইটা আমি ডিটেলসে বলে দেবো। ব্যাপারটা বুঝলা? গোটা মানে জিনিসটা কিন্তু অনেক বড় ডিসকাশন, অনেক কমপ্লিকেটেড আছে। কিভাবে একটার সাথে আরেকটা রিলেট করতে হবে, কো রিলেট করতে হবে, সেটা কিন্তু একটু ভাবার বিষয়। তাহলে দেখো ক্রোমোজোম, তাহলে এবার চলে আসি হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কখন অ্যাপিয়ার হয়, সেল ডিভিশনের আগে না সেল ডিভিশনের সময়? বলো। সেল ডিভিশনের সময়। ক্রোমোজোমস আর থ্রেড লাইক স্ট্রাকচারস ইউজুয়ালি প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস that becomes visible only during cell division, mitosis and meiosis. বেসিক্যালি ক্রোমোজোম কি দিয়ে তৈরি? বেসিক্যালি ক্রোমোজোম ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। কিছু প্রোটিনের নাম হিস্টোন প্রোটিন, কিছু প্রোটিনের নাম অ্যাসিডিক প্রোটিন। অ্যাসিডিক অর আরো একটা নাম আছে, এটা নন হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। যদিও আমি ক্রোমোজোমের মধ্যে আরএনএও লিখিয়েছিলাম, তাই না? 3 নাম্বার আরএনএও থাকে একটু। তো ক্রোমোজোম, ক্রোমোজোমের এই যে এই এক একটা, এটাকে কি বলে বললাম? এটার নাম কি? আর্ম। এই যে দেখো লেখা আছে মোস্ট ক্রোমোজোমস কনসিস্ট অফ টু আর্ম দ্যাট এক্সটেন্ডেড আউট ফ্রম এ স্ফেরিক্যাল রিজিয়ন অফ ডিএনএ কল্ড সেন্ট্রোমিয়ার। এখান থেকে ব্র্যাকেট করো, ব্র্যাকেট গুলো করো, আর মানে এখানে ব্র্যাকেট ক্লোজ করো না, এবার শুধু আন্ডারলাইন করবা, কারণ সবগুলো লাইন করতে হবে না। এই যে এইটার নাম হচ্ছে, এই যে এই আর্মটা, এই যে বলেছে না যে টু আর্মস, এইটা একটা আর্ম, আর এই যে নিচের দিকে এটা একটা আর্ম। এটা কোন জায়গাটায় লেগে থাকে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের আর একটা নাম প্রাইমারি কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন মানে কি? যে জায়গাটা এরকম ভিতরের দিকে ঢুকে গেছে, কনস্ট্রিক্টেড, সেইটাকে কনস্ট্রিকশন বলে। তো যাই হোক, এবার দেখো chromatids before a cell divides is duplicated its chromosome। এই যে আমি কি বললাম, এর ভিতরে যা ডিএনএ আছে, এর ভিতরে যা ডিএনএ আছে তার আরো আর একটা কি তৈরি হয়? কপি, ডুপ্লিকেট কপি তৈরি হয়, যাতে দুটো সেল ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ যাতে পায়। তখন এই দুটো কপিকে কি বলবো? দ্য টু কপিজ অফ ক্রোমোজোমস রিমেইন অ্যাটাচড এট দেয়ার সেন্ট্রোমিয়ার as long as two copies of chromosomes are attached to common centromere, they are called sister chromatids। এই যে দেখো সব লেখা আছে। শুধু যেই লাইনগুলো মার্ক করে দিচ্ছি এই লাইনগুলোই পড়ো। এখান থেকে ব্র্যাকেট শুরু, ব্র্যাকেটটা শেষ এখনো হয়নি, শুধু লাইনগুলো আন্ডারলাইন করো। তো দুটো সিস্টার ক্রোমাটিড, এই যে এই সিস্টার ক্রোমাটিড, এই সিস্টার ক্রোমাটিড কিন্তু একসাথেই লেগে আছে সেন্ট্রোমিয়ারে। যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ এই দুটোকে সিস্টার ক্রোমাটিড বলবো। আচ্ছা, নেক্সট চলে আসো, যখন সেল ডিভিশন হয়, ডিউরিং সেল ডিভিশন দ্য টু সিস্টার ক্রোমাটিড সেপারেটস এন্ড ইচ chromatid becomes an independent daughter chromosomes। ঠিক আছে? অত ওই যে কাইনেটোকোর ফাইনেটোকোর অত লেখা নেই, ওটা তো আমি বলার জন্য বললাম।
এই যে এই জায়গাটাতে থাকবে কাইনেটোকোর, এই জায়গাটাতে থাকবে কাইনেটোকোর, কাইনেটোকোরের সাথে এই যে ফাইবারটা লাগে বললাম কি নাম ওটা, এস দিয়ে নাম ছিল স্পিন্ডেল ফাইবার। ওই স্পিন্ডেল ফাইবার দুই দিকে টানবে, তখন এই দুটা সিস্টার ক্রোমাটিড আলাদা আলাদা হয়ে যাবে, এগুলা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ডটার ক্রোমোজোম। ওটা একটা ডটার ক্রোমোজোম, এটা চলে গেল একটা সেলে, ওটা চলে গেল আর একটা সেলে। কি বুঝতে পারলা জিনিসটা? হ্যাঁ। তাহলে এবার আমাকে বলো ডিএনএ ক্রোমোজোম এগুলার মধ্যে কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন থাকলে বলো, অনেক বড় ডিসকাশন। টেলোমিয়ার, টেলোমিয়ার মানে হচ্ছে একটা ক্রোমোজোমের, একটা ক্রোমোজোমের এন্ড কে বলে টেলোমিয়ার। এবার আমাদের বডিতে তো, আমাদের সেলের মধ্যে তো 46টা ক্রোমোজোম, এদিকে না বললা তুমি তো, 46টা ক্রোমোজোম। এবার দুইটা ক্রোমোজোম অনেক সময় হয় কি লেগে যেতে পারে, যখন সেল ডিভাইড হচ্ছে তাহলে এই ক্রোমোজোমটা অন্য আর একটা ক্রোমোজোমের সাথে লেগে যেতে পারে, এরকম করে লেগে যেতে পারে। তো এই টেলোমিয়ারের এই জায়গাটার নেচারটা এমন হয় যাতে দুটো ক্রোমোজোম পাশাপাশি, দুটো ক্রোমোজোম যাতে না লেগে যায়। স্লিপারি না, ওটার ওখানে কিছু আয়নস থাকে, ডিফারেন্ট আয়নস থাকে, আয়ন গুলো একটা ক্রোমোজোমের টেলোমিয়ারের আয়ন আর একটা ক্রোমোজোমের টেলোমিয়ারকে ইয়ে করে, রিপিল করে। আর কোনো কোয়েশ্চেন? টেলোমিয়ার কোথা থেকে আসলো? হ্যাঁ, না ওগুলোতে যায় না, অত কিছুতে বলা যাবে না, এই টেলোমিয়ার অত যাওয়া যাবে না, এত কিছু এনসিইআরটি তে নেই। নেক্সট চলে আসা হচ্ছে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড ক্রোমোজোম, খুবই ইম্পর্টেন্ট। ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবার কি? দেখো, মনে করো আহ, আমি হিউম্যানের কথা বলি। হিউম্যানের বডিতে দুই রকমের সেল হয়, একটা হচ্ছে সোম্যাটিক সেল, সোম্যাটিক সেল, আর একটা হচ্ছে তোমার sex or gamete cell, sex or gamete or germ cell। সোম্যাটিক সেলের আর একটা নাম হচ্ছে বডি সেল, বডি সেল। দেখো আমি পরিষ্কার বোঝো, ধরে নাও হিউম্যানের স্পার্ম আর ওভাম, এগুলো হচ্ছে সেক্স অর গ্যামেট অর জার্ম সেল। ক্লাস 8-এ পড়েছিল না গ্যামেট, মেল গ্যামেট, সরি, মেল গ্যামেট স্পার্ম আর ফিমেল গ্যামেট ওভাম। ইভেন প্ল্যান্টের মধ্যেও গ্যামেট থাকে, প্ল্যান্টের মেল গ্যামেটটার নাম কি ছিল? পোলেন, পোলেন গ্রেইনস। আর ফিমেল গ্যামেটটার নাম কি ছিল? ওভিউল। ওভিউলের মধ্যে ও এগ থাকে, ওভিউল লিখে দিচ্ছি, ঠিক? তো এখন ব্যাপারটা হচ্ছে কি, স্পার্ম আর ওভাম বাদ দিয়ে আমাদের বডিতে আর যত সেল সেল আছে সব হচ্ছে সোম্যাটিক বা বডি সেল। সেটা তোমার চোখের সেল হোক, চুলের সেল হোক, নখের সেল হোক, স্টমাক, স্কিন, মাসল, যা কিছু সব সেল হচ্ছে সোম্যাটিক আর বডি সেল। এবার ব্যাপারটা বোঝো। তাহলে এটাও একটা মনে করো, এটা সোম্যাটিক সেল, এইটা মনে করো গ্যামেট সেল অর জার্ম সেল। খুব সিম্পল ভাবে বুঝাচ্ছি। এবার আমাদের সোম্যাটিক সেলে 46টা ক্রোমোজোম থাকে। আমি সিস্টার ক্রোমাটিড করে না ড্র করে আমি এমনি ক্রোমাটিড করে ড্র করি, নাহলে অনেক টাইম লাগবে। বুঝে যাবো তো? এরকম করে টোটাল 46টা এরকম করে ডট 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 এরকম 46টা ক্রোমোজোম থাকে আমাদের সোম্যাটিক সেলে, 46টা ক্রোমোজোম। সবার, সব হিউম্যানের সব বডি সেলে 46টা করে ক্রোমোজোম থাকে। মানে ডিএনএ যখন ডিএনএ মানে সেলটা ডিভাইড করবে, ডিএনএটা তোমার 46টা ক্রোমোজোম বানাবে, ঠিক? এবার কায়দাটা বোঝো। এই ক্রোমোজোম গুলোকে যদি আমি নাম্বারিং করি, এই ক্রোমোজোম গুলোকে যদি আমি নাম্বারিং করি, তাহলে হচ্ছে, দাঁড়াও আমি আগে হ্যাপ্লয় ইয়েটা বলে দিই, জার্ম সেলটাও বলে দিই। জার্ম সেলের মধ্যে অন দি আদার হ্যান্ড ক্রোমোজোম থাকে 46-এর হাফ, 46-এর হাফটা ক্রোমোজোম থাকে, মানে 23টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে? এবার আমি এই ক্রোমোজোম গুলোকে যদি নাম্বারিং করি, ধরে নাও আমি প্রথমে স্পার্মের বা ওভামের ক্রোমোজোম গুলোকে নাম্বারিং করছি। এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা 2 নাম্বার ক্রোমোজোম, 3, 4 ডট 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 ডট, এটা হচ্ছে 23 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে? ব্যাপারটা বুঝলাম। অন দি আদার হ্যান্ড সোম্যাটিক বা বডি সেলে এই সেম সেট অফ ক্রোমোজোম দুটা থাকবে, 1 নাম্বার ক্রোমোজোম দুটা,
2 নাম্বার ক্রোমোজোম দুটা, 3 নাম্বার ক্রোমোজোম দুটা, ডট 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 23 নাম্বার ক্রোমোজোম দুটা থাকবে। তার মানে 23 × 2 = 46টা ক্রোমোজোম। তাহলে 23 কে আমি যদি এন দিয়ে ডিনোট করি, এন, 23 কে কি দিয়ে ডিনোট করলাম, এন, n × 2, তাহলে কি হয়ে গেল 2n। তাহলে 2n হচ্ছে 46 আর n হচ্ছে 23। স্যার এটা কি, ব্যাপারটা কি, আমি তো কিছুই বুঝলাম না স্যার। এটা কি, তার মানে এখানে 2 সেট ক্রোমোজোম, এখানে 2 সেট ক্রোমোজোম, আর এখানে মাত্র 1 সেট ক্রোমোজোম। ব্যাপারটা এইভাবে বোঝো, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছি, ধরে নাও এটা একটা স্পার্ম। কি বললাম, এটা একটা স্পার্ম। হ্যাঁ বলো। ঠান্ডা লাগছে, দাঁড়াও। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও, মাঝখানে দাঁড়াও, ডিস্ট্রাক্ট হয়ে যাবে। এটা মনে করো বললাম কি একটা স্পার্ম। তাহলে একটা, যে তোমরা ক্লাস 8-এ পড়েছিলা রিপ্রোডাকশন, একটা মেল একটা স্পার্ম ডোনেট করবে, আর এইটা মনে করো একটা ফিমেল যে ওভাম ডোনেট করছে, ঠিক? এবার স্পার্ম আর ওভাম, স্পার্ম বা ওভাম দুজনেই কি বললাম, তোমার 23টা ক্রোমোজোম থাকে, তাই কি না? তাহলে ওভামের মধ্যে 23টা ক্রোমোজোম থাকবে। 1 নাম্বার ক্রোমোজোম একটা, 2 নাম্বার ক্রোমোজোম একটা, ডট 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 23 নাম্বার ক্রোমোজোম একটা। বুঝো? তাহলে যখন রিপ্রোডাকশন হচ্ছে তখন স্পার্ম আর ওভামের ফিউশন হয়, ফিউশন হয়ে একটাই সেল তৈরি করে, সেই সেলটার নাম কি, জাইগোট। মনে তো? ওই জাইগোটটাই আমাদের গোটা বডির সব বাদবাকি সেল বানায়, সেল ডিভিশন করে। এবার দেখো এই জাইগোটের মধ্যে 1 নাম্বার ক্রোমোজোম একটা আসলো কার থেকে, বাবার থেকে। আর একটা 1 নাম্বার ক্রোমোজোম কার থেকে আসলো, মায়ের থেকে। 2 নাম্বার ক্রোমোজোম একটা আসলো বাবার থেকে, আর একটা 2 নাম্বার ক্রোমোজোম কার থেকে আসলো, মায়ের থেকে। ডট 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 এরকম 23 নাম্বার ক্রোমোজোম একটা আসলো বাবার থেকে, আর একটা আসলো মায়ের থেকে। তাহলে 23 × 2 কত হলো, 46। এই জন্য হচ্ছে তোমার আমাদের বডি সেলের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে। মানে আমি বলতে চাইছি, ধরে নাও এটা একটা লোকের বডি সেল। এই লোকটার এই 1 নাম্বার একটা ক্রোমোজোম পেয়েছে বাবার থেকে, একটা পেয়েছে মায়ের থেকে, একটা পেয়েছে বাবার স্পার্ম থেকে, একটা পেয়েছে মায়ের ওভাম থেকে। বুঝতে পারলে এবার কথাটা? কিন্তু এই সেম পার্সনটা যখন গ্যামেট বানাবে, তখন ওই গ্যামেটের মধ্যে দুটা 1 নাম্বার ক্রোমোজোম থাকবে না, একটা থাকবে। দুটা 2 নাম্বার থাকবে না, একটা থাকবে। যাতে পরের জেনারেশনে আবার 23, স্পার্মের 23, ওভামের 23 মিলে আবার যাতে 46 হয়। তো এই, স্যার এইটাকে তুমি সেম নাম্বার কেন দিলা? তুমি এইটাকে আর এইটাকেই কেন তুমি 1 নাম্বার দিলা? এটাকে আর এটাকেই কেন তুমি 2 নাম্বার দিলা? এটাকে 1 নাম্বার আর এটাকে 1 নাম্বার কেন দিলা না? তুমি এটাকে 2 নাম্বার আর এটাকে 2 নাম্বার কেন দিলা না? তুমি এই দুটাকেই কেন দিলা? কারণ হচ্ছে, না কারণ হচ্ছে, এই ক্রোমোজোমে এই পজিশনে যা জিন আছে, বুঝো, এই ক্রোমোজোমের এই পজিশনে যা জিন আছে, ধরো হাইটের জিন আছে, এই ক্রোমোজোমেও এই পজিশনে হাইটেরই জিন আছে। বুঝলা কথাটা? এই ক্রোমোজোমের এই পজিশনে মনে করো স্কিন কালারের জিন আছে, এই সেম মানে আরেকটা এর কাউন্টার পার্ট ক্রোমোজোমের এই সেম লোকেশনে তার স্কিন কালারেরই জিন আছে। যদি সেম জিন থাকে তাহলে ওটাকে সেম নাম্বার করবো। তাই এই সেম নাম্বার অফ ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। এবার ক্লিয়ার হলো জিনিসটা? না, এই হোমোলোগাস ক্রোমোজোম ক্রোমোজোম নাই, just এমনি বলে রাখলাম। তাহলে স্যার আমরা হাইটের জিন দুটো পাচ্ছি, একটা বাবার থেকে পাচ্ছি, একটা মায়ের থেকে পাচ্ছি, কিন্তু কোনটা কোন হাইটটা হবে, বাবারটা হবে না মায়েরটা হবে? ওটা ওটা ডিপেন্ড করে কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ, ওটা ক্লাস 10-এ আছে। ওটা ক্লাস 10-এ আছে, হ্যাঁ। বাবার জিন যদি ধরে নাও বাবা টল, মা ডর, এবার বাচ্চাটা মনে করো টল হলো, তা বাবার থেকে টলের জিনটাও পেয়েছে থ্রু স্পার্ম, মায়ের থেকে ডরফের জিনটা পেয়েছে থ্রু ওভাম। কিন্তু বাচ্চাটা টল হলো কেন? বিকজ টল ক্যারেক্টার ইজ ডমিনেন্ট ওভার ডোয়ার্ফ, সেই জন্য ও টল হলো। ওই ডমিনেন্ট রিসেসিভের ব্যাপারটা ক্লাস 10-এ আছে জেনেটিক্সে। আমাদের বডিতে সবারই আমরা দুটা দুটা করে জিন জিন আছে আমাদের। হাইটের দুটা জিন, একটা বাবার থেকে একটা মায়ের থেকে। বুঝতে পারছো কথাটা? এইগুলো একটু কমপ্লিকেটেড তো। ডিপ্লয়েড
মানে কি পেয়ার্ড কন্ডিশনে যদি থাকে দুই সেট ক্রোমোজোম, the paired condition the paired condition of chromosomes is known as diploid, and cell which has the full number of chromosome, that is two of each kind, is called diploid cell. আমাদের যত body cell in human being are diploid. আর হ্যাপ্লয়েড a set comprising of unpaired chromosome, ক্রোমোজোম গুলো পেয়ারে নেই, হ্যাঁ, of each kind is said to be haploid. A cell which has half number of chromosome, that is one each kind, is called haploid cell. The gametes in human being are haploid. হলো হ্যাপ্লয়েড সেল আর ডিপ্লয়েড সেল উইথ এক্সাম্পল, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রেখো। এবার স্যার সিগনিফিকেন্স অফ ডিপ্লয়েডি, কেন স্যার আমরা আমাদের সেলগুলো ডিপ্লয়েড হয়? ডিপ্লয়েড এই কারণেই হয়, দেখো, সিগনিফিকেন্স অফ ডিপ্লয়েডি কেন, সে একটা মেল, হিউম্যান মেল যার 46টা ক্রোমোজোম, একটা হিউম্যান ফিমেল তারও 46টা ক্রোমোজোম, কিন্তু তারা যখন গ্যামেট বানাচ্ছে, স্পার্ম, আর একটা গ্যামেটের নাম কি, ওভাম, স্পার্ম আর ওভাম যখন বানাচ্ছে, তার মধ্যে 23টা হাফ 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 ক্রোমোজোম, তাই কি না? এবার স্পার্ম আর ওভামের ফিউশন যখন হচ্ছে, জাইগোট, জাইগোটের মধ্যে 23 + 23 আবার 46 রিস্টোর হয়ে যাচ্ছে, মানে বাবা মার ক্রোমোজোম নাম্বারের সাথে ম্যাচ করছে। এবার বাবা মা যদি স্পার্মের মধ্যে 23 না হয়ে যদি 46টাই থাকতো, ওভামের মধ্যে 23 না হয়ে যদি 46টাই থাকতো, তাহলে জাইগোটের মধ্যে কত হয়ে যেত, 46 + 46 92। বাবা মার 46টা করে ক্রোমোজোম, বাচ্চাটার 92টা করে ক্রোমোজোম, তাহলে কিসের বাচ্চা থেকে কিসের বাচ্চা, মানুষের বাচ্চা থেকে গরিলার বাচ্চা। হাইব্রিড হয় না, ওটা হয়ে যায় হচ্ছে ডিজিজ, হয়ে যায় অনেক রকমের ডিজিজ। হ্যাঁ, ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমে মানুষের সেই বাচ্চাটার 47টা ক্রোমোজোম থাকে, 46টা না, একটা ক্রোমোজোম বেশি থাকে। কোন ক্রোমোজোম থাকে, টার্নার সিনড্রোম, 45টা ক্রোমোজোম থাকে। এরা জেনারেলি এরা ডিমর্ফ হয়, ডিমর্ফ, আইদার এদের ব্রেন বা এদের বডি পার্ট গুলো ডিমর্ফ হয়, এদের বডি, আর হচ্ছে এরা ইনফার্টাইল হয়, মানে ওরা স্পার্ম বা ওভাম তৈরি করতে পারে না। অনেক এগুলো ব্যাপার আছে, ক্লাস 12 এ আছে জেনেটিক্স, যাই হোক। তো এটা হচ্ছে ডিপ্লয়েডেড সিগনিফিকেন্স, ডিপ্লয়েডেড সিগনিফিকেন্স, এটা জাস্ট রিডিং করে রেখো, সিগনিফিকেন্স অফ ডিপ্লয়েডি, আস্তে। আর ক্রোমোজোম নাম্বার, এই যে দেখে নাও, এখানে মনে রেখো 46 ক্রোমোজোম, দ্যাট ইজ টু ইচ কাইন্ড, 23 পেয়ার ইন ইচ বডি সেল ইন হিউম্যান বিং represent diploid number, and 23 chromosome, that is one of each kind in sex cells or gamete, sperm and ovum in human being, represents haploid number. এটা শুধু হিউম্যানেরই দেওয়া আছে। তাহলে নিউক্লিয়াস মোটামুটি দেখো প্রায় শেষের দিকে চলে এসেছি। স্যার এমন কোন সেল আছে যেখানে নিউক্লিয়াস নেই? হ্যাঁ, রেড ব্লাড সেল, আমাদের আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। রেড ব্লাড সেল যার মধ্যে হিমোগ্লোবিন থাকে, যে অক্সিজেনকে ক্যারি করে, ওর মধ্যে নিউক্লিয়াস থাকে না, সেই জন্য রেড ব্লাড সেলের একটা এজ আছে, রেড ব্লাড সেল 120 ডেজই বাঁচে, তারপরে ওটা আমাদের স্প্লিনে গিয়ে ডিস্ট্রয় হয়ে যায়। আচ্ছা, তারপরে চলে আসো, স্যার প্ল্যান্টের কোন সেলের মধ্যে এমন কোন আছে যার মধ্যে নিউক্লিয়াস থাকে না? ফ্লোয়েমের সিভ টিউব বলে আছে, নেক্সট চ্যাপ্টারে আছে, সিভ টিউব পড়াবো। ফ্লোয়েমের সিভ টিউব বলে একটা সেল আছে, ওই সিভ টিউবের মধ্যেও নিউক্লিয়াস থাকে না। শুধু এই এই লাইনটা, এই দাগটা শুধু মনে রাখবে, ফ্লোয়েম সিভ টিউব, আর মনে করো রেড ব্লাড সেলস অফ হিউম্যান এন্ড আদার ম্যামলস। শুধু এক্সাম্পলটা মনে রেখো, অত বেশি গোটা লাইনটা মনে রাখার দরকার নেই। এবার চলে আসো, দেখো, তাহলে নিউক্লিয়াসের ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখানে যে ফাংশন বলা আছে এটা নিউক্লিয়াসের ফাংশন। দেখো নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে তোমার ডিএনএ, জিন আছে, জিন আছে হচ্ছে, সরি এক সেকেন্ড, হুম, নিউক্লিয়াসের মধ্যে আছে হচ্ছে ক্রোমোজোম, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, জিনিসটা হায়ারার্কিটা বোঝো,
ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, ডিএনএ এর মধ্যে আছে জিন, ঠিক? এবার জিনের মধ্যে আমাদের হচ্ছে ক্যারেক্টারের কোড আছে। এবার রাইবোজোম ওই কোডটাকে রিড করে প্রোটিন বানায়, তাই তো? আর এই প্রোটিন গুলোই ও কোনো না কোনো হরমোন এনজাইম বানায়, যারা আমাদের মেটাবলিজমটাকে, আমাদের বডির মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন গুলো হচ্ছে সেই কেমিক্যাল রিয়াকশন গুলোকে কন্ট্রোল করে আর আমাদের ক্যারেক্টারিস্টিক্স কে ডেভেলপ করে। তাহলে যদি নিউক্লিয়াস না থাকতো তাহলে কি হতো? নিউক্লিয়াসটা গোটা সেলের কেমিক্যাল রিয়াকশনকে কন্ট্রোল করে বাই দ্য ফরমেশন অফ প্রোটিন। কেন? কারণ ওর মধ্যে আসল মেসেজ গুলো আছে জিনের মধ্যে। তাই নিউক্লিয়াস কন্ট্রোলস অল দ্য মেটাবলিক অ্যাক্টিভিটিস অফ দ্য সেল। ইফ দ্য নিউক্লিয়াস ইজ রিমুভড ফ্রম এ সেল, দ্য প্রোটোপ্লাজম আলটিমেটলি ড্রাইজ আপ অ্যান্ড ডাই। তাই তাহলে গোটা মানে সেলটাই মারা যাবে। 2 নম্বর কি? এস রেগুলেট দ্য সেল সাইকেল। সেল সাইকেল মানে কি? একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এটাকে সেল সাইকেল বলে, সেল ডিভিশন। আর যেহেতু এর মধ্যে তোমার জিন আছে, এবার এই জিনগুলোই তোমার স্পার্মের মধ্যে যাচ্ছে, এই জিনগুলোই ওভামের মধ্যে যাচ্ছে, ওই স্পার্ম বা ওভামের জিনগুলোই পরের জেনারেশনে যাচ্ছে, তাই কি না? তাহলে ইট কনসার্ন উইথ দ্য ট্রান্সমিশন অফ হেরিডিটারি ট্রেটস। হেরিডিটারি ট্রেটস, এত কঠিন ভাষা কি স্যার এটা? হেরিডিটারি মানে হচ্ছে ক্যারেক্টার, ট্রান্সমিশন অফ ক্যারেক্টার ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন ইজ নোন অ্যাজ হেরিডিটি। আর ট্রেট মানে যদি মনে না থাকে লিখে রাখো ক্যারেক্টার। হেরিডিটারি ট্রেটস ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং, অফস্প্রিং মানে হচ্ছে কি চিলড্রেন। কি ক্যারেক্টার আর ট্রেট? ক্যারেক্টার আর ট্রেট সেম না তো। না, দেখো ওটা দেখো এখন এগুলা বোঝাতে গেলে এগুলা অনেক ক্লাসের কনসেপ্ট। ধরে নাও আমি বললাম হাইট, হাইট হচ্ছে ক্যারেক্টার, এর যে ভ্যারাইটি গুলো টল, শর্ট, ওগুলো হচ্ছে trait। হ্যাঁ। স্কিন কালার, স্কিন কালার হচ্ছে ক্যারেক্টার, ডার্ক, ফেয়ার, মিডিয়াম, ওগুলো হচ্ছে ট্রেট। তো এখনকার জন্য তুমি ট্রেট মানে বোঝো ক্যারেক্টার। হ্যাঁ, কিচ্ছু কাটবে না। Trait is the different form of a character. আচ্ছা, কথা বন্ধ করো, হবে না, তাড়াতাড়ি। তোমার হচ্ছে নিউক্লিয়াস শেষ। আর তোমার দিকে করে নাও, ঠান্ডা লাগছে? হ্যাঁ, তোমার দিকে করে নাও স্যার, তোমার গরম লাগবে। তোমার দিকে আচ্ছা, এত কথা বললে কি করে হবে? এইটুকুনি ঘরের মধ্যে এত ঠিক করে বসো তো। তোমাকে যদি আমি দুটা কোয়েশ্চেন করি না, তুমি একটারও অ্যান্সার দিতে পারবো না। ফাজলামি মারতেছ। এবার চলে আসো হচ্ছে সাইটোপ্লাজম। দেখো সেল এনভেলপ মানে হচ্ছে সেল মেমব্রেন বা সেল ওয়াল, এটা একটা পার্ট, এগুলো আমাদের আগেই হয়ে গেছে। আর একটা যেটা বললাম ভিতরে, আজকে যেটা বললাম সেটা হচ্ছে নিউক্লিয়াস। এইটাকে যদি বাদ দেই আর নিউক্লিয়াসকে যদি বাদ দিই, বাকি যা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। বুঝলা কথাটা? এবার সাইটোপ্লাজমের দুটো পার্ট হয়। সাইটোপ্লাজমের একটা ফ্লুইড পার্ট হয়, ফ্লুইড, এই ফ্লুইড পার্টটাকে বলা হচ্ছে সাইটোসল। আর একটা হচ্ছে গ্র্যানিউলার পার্ট হয়,
গ্র্যানিউলার পার্ট হয় যেগুলোকে বলা হয় সেল অর্গানেল। সেল অর্গানেল মানে আমি যদি বলি তোমার হচ্ছে সাইটোপ্লাজমের এই যে এই ফ্লুইড পার্টটা মানে ভিতরে যে ভিসকাস লিকুইডটা থাকে ওইটা হচ্ছে তোমার সাইটোসল। আর ওর মধ্যে অনেক সেল অর্গানেল, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, তারপর হচ্ছে রাইবোজোম, লাইসোজোম, এগুলো ঘুরে বেড়ায়। ওগুলোকে বলা হয় গ্র্যানিউলার পার্ট অর সেল অর্গানেল। বুঝলা কথাটা? তাহলে এবার সাইটোপ্লাজমে চলে আসি। দেখো, সাইটোপ্লাজম, the part of cell which occurs between the plasma membrane and nuclear envelope। মানে প্লাজমা মেমব্রেন মানে সেল মেমব্রেন আর নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে যে পার্টটা থাকে সেটাকেই বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ফ্লুইড পার্টটাকে, তার সাইটোপ্লাজম কনসিস্টস অফ এন অ্যাকুয়াস গ্রাউন্ড সাবস্টেন্স দ্য সাইটোসল। আর কি থাকে ওর মধ্যে? সেল অর্গানেলস কন্টেনিং এ ভ্যারাইটি অফ সেল অর্গানেলস। তো চলে আসো সাইটোসল। ইট ইজ দ্য সলিউবল পার্ট অফ দ্য সাইটোপ্লাজম। যে লিকুইড পার্টটা থাকে সেটা হচ্ছে সাইটোসল, শুধু এটা পড়বা। তারপরে একদম ডাইরেক্ট চলে আসা হচ্ছে সাইটোসলের ফাংশন। সাইটোসলের ফাংশন এই যে একদম এইখানে চলে আসবো, বেশি এক্সট্রা কিচ্ছু করবা না। সাইটোসলের ফাংশন হচ্ছে এর মধ্যে অনেক রকমের জিনিস স্টোর থাকে। স্টোর কি কি স্টোর থাকে? ভাইটাল কেমিক্যালস, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ভাইটামিনস, আয়নস, এগুলো স্টোর থাকে। স্যার অ্যামাইনো অ্যাসিড কি? প্রোটিনের ইউনিটকে অ্যামাইনো অ্যাসিড বলে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে একটা প্রোটিন বানায়। দুই নাম্বার হচ্ছে ইট ইজ দ্য সাইট অফ সার্টেন মেটাবলিক পাথওয়েজ। শুধু এইটুকুনি মার্ক করো, ইট ইজ দ্য সাইট অফ সার্টেন মেটাবলিক পাথওয়েজ। মানে সাইট, মেটাবলিক পাথওয়ে মানে হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন। দেখো মেটাবলিজম, যদি তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, মেটাবলিক পাথওয়ে, মেটাবলিজম নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। মেটাবলিজম, মেটাবলিজম মানে সিম্পলি কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন। এবার মেটাবলিজম দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ক্যাটাবলিক, ক্যাটাবলিক রিয়াকশন, একটা হচ্ছে অ্যানাবলিক রিয়াকশন। ক্যাটাবলিক আর অ্যানাবলিক রিয়াকশন বা ক্যাটাবলিজম অ্যানাবলিজম। ক্যাটাবলিক রিয়াকশন মানে হচ্ছে ফরমেশন, কোনো কিছু তৈরি হবে, ফরমেশন। আর অ্যানাবলিক রিয়াকশনে কোনো না কিছু ব্রেকডাউন হবে, ভেঙে যাবে, ব্রেকডাউন হবে। মানে এই জিনিসটা এইভাবে বোঝো, ধরো না এরকম করে ছোট ছোট কতগুলো ইউনিট আমি ড্র করছি। এই এক একটা ইউনিট হচ্ছে কে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলো যদি একটার সাথে আর একটা লেগে যায়, এরকম করে কে লাগাবে? রাইবোজোম লাগাবে, মনে রেখো। তখন এই অ্যামাইনো অ্যাসিডের চেনটাকে বলবো হচ্ছে প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের চেনটাকে বলবো প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন বানালো, তাহলে এটা ফরমেশন মানে ক্যাটাবলিক রিয়াকশন, সি আর লিখে দিলাম। অনেক সময় হয় কি প্রোটিন আবার ব্রেক করে অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, ব্রেকডাউন, তাহলে ওটা হয়ে গেল অ্যানাবলিক রিয়াকশন। এগুলো আমাদের বডির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। তারপরে মনে করো তুমি একটা তুমি মনে করো বার্গার বা কিছু খেলে, তুমি ওটার মধ্যে ছিল স্টার্চ। স্টার্চ, দাঁড়াও এইখানে করি। তোমার ওই বার্গারের মধ্যে কি ছিল? স্টার্চ। স্টার্চ হচ্ছে কমপ্লেক্স ফর্ম, মনে করো এটা হচ্ছে স্টার্চ। এবার স্টার্চকে যখন ডাইজেস্ট করছো তখন স্টার্চ ভেঙে ভেঙে এরকম ছোট ছোট ইউনিটে ভেঙে যাচ্ছে, ওগুলোর নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে স্টার্চের ব্রেকডাউন হচ্ছে অ্যানাবলিক রিয়াকশন। আবার যদি পরে দরকার পড়ে আমরা গ্লুকোজকে আবার গ্লুকোজকে আবার ইয়ে করে আমরা স্টার্চ বানাই না, আমরা বানাই গ্লাইকোজেন। স্টার্চ বানাই হচ্ছে প্ল্যান্ট, আমরা বানাই গ্লাইকোজেন। গ্লাইকোজেন বানিয়ে আমরা লিভারে স্টোর করে রাখলাম, এইটা মনে করো গ্লাইকোজেন। তাহলে ওইটা আবার তৈরি হলো, ওটা হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশন মানে ফরমেশন রিয়াকশন। আমাদের বডিতে কি হয় বলতো? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, হ্যাঁ,
তা এইগুলো জিনিসের প্রোটিন ফ্যাটে কনভার্ট হতে পারে, ফ্যাট কার্বোহাইড্রেটে কনভার্ট হতে পারে, কার্বোহাইড্রেট প্রোটিনে কনভার্ট হতে পারে। তারপরে এই রকম তোমার ইন্টারচেঞ্জ গুলো হতেই থাকে কন্টিনিউয়াসলি। মাঝখানে অ্যামাইনো অ্যাসিড, স্টার্চ, গ্লুকোজ, এগুলো জিনিসের ভাঙা গড়া এগুলো হয়। এটাকে মেটাবলিক রিয়াকশন বলে। তাহলে এই ঘটনাগুলো কোথায় হয় বললাম? এই ঘটনাগুলো হয় হচ্ছে সাইটোপ্লাজমের সাইটোসলের মধ্যে। কারণ ওটা একটা, মনে করো হচ্ছে নাট্যমঞ্চ, ওখানে সব নাটক খেলাগুলো হচ্ছে। 3 নম্বর কি, এই সাইটোসল, লিভিং সাইটোপ্লাজম ইজ অলওয়েজ ইন এ স্টেট অফ মুভমেন্ট। ধরে নাও এটা হচ্ছে একটা সেলের ভিতরে একটা নিউক্লিয়াস। এইখানে মনে করো একটা, এইখানে মনে করো কিছু একটা প্রোটিন টোটিন লাগবে, প্রোটিনটা আছে এখানে, প্রোটিনটা লাগবে মনে করো এখানে, এখানে সেল মেমব্রেন বানানোর জন্য প্রোটিনটা লাগবে। তো সাইটোসলটা মোশনে আছে জন্য এই প্রোটিনটা এখানে এখান থেকে এখানে যাবে। তো লিভিং অর্গানিজমের একটা বড় ক্রাইটেরিয়া কি? মুভমেন্ট, জানো তো? তো একটা সেলও যে লিভিং, সেটা ওর সাইটোসলের মুভমেন্ট দিয়ে বোঝা যায় যে সেলটা হচ্ছে লিভিং। আচ্ছা, তারপরে চলে আসো নেক্সট, আমাদের সাইটোপ্লাজমের সেকেন্ড পার্ট, গ্র্যানিউলার পার্ট, যেগুলো কি সেল অর্গানেল। সেল অর্গানেলের এই প্যারা থেকে কিচ্ছু পড়বা না, ঠিক? এইখান থেকে কিছু পড়ার দরকার নাই, ডাইরেক্ট চলে আসো। আমি সেল অর্গানেলকে তোমাদেরকে একটা জায়গায় আমি বলেছিলাম যে সেল অর্গানেলকে দুই পার দুই রকম ভাবে আমরা ডিভাইড করতে পারি। সেল অর্গানেল, সিও, কোন কোন সেল অর্গানেল হয় মেমব্রেন বাউন্ড, কোন কোন সেল অর্গানেল হয় মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, কোন কোন সেল অর্গানেল হয় মেমব্রেন লেস সেল অর্গানেল। মেমব্রেন লেস সেল অর্গানেল, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল আবার দুই রকমের হতে পারে, ডাবল মেমব্রেন বাউন্ড আর সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে নিউক্লিয়াস, তো ওটাকে সেল অর্গানেল বলবো না, ওটা আলাদাই। মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে প্লাস্টিড, এগুলো হচ্ছে ডাবল মেমব্রেন। সিঙ্গেল মেমব্রেন কোনগুলো? ভ্যাকিওল, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, তারপর হচ্ছে গলগি বডি, এগুলো সব হচ্ছে সিঙ্গেল মেমব্রেন। আর মেমব্রেন লেস কোনগুলো? রাইবোজোম, যে প্রোটিন বানায়, অনেকবার আজকে এটা রিপিট হলো, রাইবোজোমের কোনো মেমব্রেন থাকে না। সেন্ট্রোজোম, এগুলোর কোনো মেমব্রেন থাকে না। তারপরে হচ্ছে সাইটোস্কেলিটন, অর যেটার আরেকটা নাম হচ্ছে মাইক্রোটিউবিউল, এগুলোরও কোনো মেমব্রেন থাকে না। মাইক্রোটিউবিউল, এগুলোর কোনো মেমব্রেন থাকে না। তাহলে আমরা এবার একটা একটা করে এই সেল অর্গানেল গুলোতে আমরা আসি। সবার প্রথমে আমরা কিছু সিঙ্গেল সেল অর্গানেল, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, প্রথমে যেটা চলে আসবো সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সবার এই যে এখানে চলে আসো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাশে লিখে রাখো সিঙ্গেল মেমব্রেন। এগুলা পরীক্ষায় জিজ্ঞাসা করে হুইচ অফ দা ফলোইং ইজ সিঙ্গেল মেমব্রেন, কনফিউশন তখন তৈরি হয়ে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো, নিউক্লিয়াসের আমরা জানি ডাবল মেমব্রেন হয়। নিউক্লিয়াসের একটা ইনার মেমব্রেন আর একটা আউটার মেমব্রেন। আউটার মেমব্রেনটা বাইরের দিকে ভাঁজ হয়ে এই যে এরকম যদি একটা আহ কি বলবো, এনভেলপ এনভেলপ তৈরি করে, তাহলে ওটাকে বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্যার, এন্ডোপ্লাজমিক, এন্ডো মিন্স ইনসাইড, আর প্লাজমা মানে নিউক্লিয়াসের তোমার সেলের ভিতরে যে সাইটোপ্লাজমটা, ওটাকে বলেছে। মানে একটা সেলের ভিতরে যে নেটওয়ার্ক, রেটিকিউলাম মানে হচ্ছে নেটওয়ার্কটা থাকে, সেটাকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের অনেক ফর্ম হয়, এই রকম ফর্ম হয়। তারপরে অনেক সময় আবার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এই রকম ফর্মের হতে পারে, এই রকম।
আবার অনেক সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই এই রকম ফর্মেরও হতে পারে। ঠিক আছে। যদি কি কি ফর্ম, ভেসিকল, সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল, হ্যাঁ। যদি এই ফার্স্ট ফর্মটা হয়, তাহলে এই এক একটাকে বলা হয় সিস্টার্নি। এই যে প্যারালালি অ্যারেঞ্জ যে নেটওয়ার্কটা মেইজের মতো, এটা মনে হচ্ছে ভুলভুলাইয়ার মতো, এটার নাম হচ্ছে কি সিস্টার্নি। ইয়ে করে দাও, mute করে দাও। এটার নাম হচ্ছে সিস্টার্নি। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম হয় তাহলে এটার নাম হচ্ছে ভেসিকল। আর যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম হয় তাহলে বলা হয় টিউবিউল। তিনটা ফর্মের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল। আমরা এইখানে সিস্টার্নি আর টিউবিউল এই দুটো ফর্মেই পড়বো শুধু। এইবার দেখো, এই যে দেখো এটা হচ্ছে একটা থ্রি ডির মতো একটা স্ট্রাকচার। আমি যদি এখানে থ্রি ডি করে আঁকাই জিনিসটা অনেকটা এরকম লাগবে, যে আহ, এই যে এইরকম করে ব্যাগের মতো একটা ব্যাগ, ওই দিক থেকে মনে করো আর একটা ব্যাগ, এরকম একটা প্যারালালি এরকম করে অ্যারেঞ্জড হয়ে আছে। বুঝতে পারলা কথাটা? আহ, ব্যাপারটা হচ্ছে কি যে তুমি একটা গোটা নিউক্লিয়াসকে গোল বলের মতো ভাবো, একটা গোটা নিউক্লিয়াসকে গোল বলের মতো ভাবো এরকম, তাকে গোটাটা ঘিরে এরকম নেটওয়ার্ক, একটা গোটা নেটওয়ার্ক এরকম করে আছে। এবার তুমি এই নিউক্লিয়াসটাকে তুমি এরকম করে মাঝ বরাবর কেটে দিলা, থ্রি ডি মতো করে একটু ইমাজিন করো। তাহলে দেখতে পাবা যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা অনেক ভিতরে থাকে। নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি অনেক, এই যে দেখো ভিতরে আছে, এক একদম ভিতরে আছে, এটা ইনার মেমব্রেন। আর এই যে আউটার মেমব্রেন, এই আউটার মেমব্রেনটা বাইরের দিকে এরকম ভাঁজ হয়ে, এই যে দেখো একটা নেটওয়ার্ক বানিয়েছে, তাই কি না? এই নেটওয়ার্কটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে তুমি ভাবো একটা গোল, মানে বলের ভিতরে নিউক্লিয়াসটা। এবার তুমি ওই গোল, মানে একটা বলের ভিতরে আর একটা বল, তো তুমি ওই গোটাটাকে কাটলে তুমি দেখতে পাবো বাইরের যে বলটা আছে ওটা একটা নেটওয়ার্কের মতো, তার ভিতরে নিউক্লিয়াসের বলটা। বুঝতে পারছো জিনিসটা? একটু ইমাজিন করো। এবার দেখো, এই এইটা কোন ফর্মের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতো? এটা হচ্ছে সিস্টার্নি। এই যে এগুলো হচ্ছে এক একটা সিস্টার্নি ফর্মের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার দেখো এইখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো, এগুলো দেখো কোন ফর্মে, এগুলো একটু টিউবিউলের মতো, এগুলো টিউবিউলার ফর্মের বেশি তোমার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো স্যার, একটু আগে আমরা একটা জিনিস পড়েছিলাম যে নিউক্লিয়াসের ভেতরে একটা ডার্ক একটা জায়গা থাকে, যেটার নাম কি ছিল? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কি বানায়? রাইবোসোম বানায়। এবার আমি তোমাদেরকে বলেছি নিউক্লিয়ার পোর থাকে, তাই কি না? নিউক্লিয়ার পোর দিয়ে রাইবোসোম গুলো যদি বেরিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি লেগে থাকে, তাহলে এর অ্যাপিয়ারেন্সটা রাফ হয়, তখন ওটার নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম লেগে না থাকে, ওর অ্যাপিয়ারেন্সটা স্মুথ হয়, ওটার নাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এবার এটা হচ্ছে স্ট্রাকচার হয়ে গেল, ফাংশনে এবার আমি ঢুকবো। স্ট্রাকচার, নেচার অ্যান্ড অকারেন্স মানে স্ট্রাকচার। এই যে ইনসাইড দ্য সেল দেয়ার এক্সিস্ট এ মেমব্রেনাস নেটওয়ার্ক এনক্লোজিং এ ফ্লুইড ফিল্ড লুমেন। লুমেন মানে ফাঁকা জায়গা, ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরের জায়গাগুলোকে লুমেন বলে। হুইচ অলমোস্ট ফিলস আপ দ্য intracellular cavity. It is called endoplasmic reticulum, or শর্টে বলে ইআর, মানে ইন্ট্রাসেলুলার ক্যাভিটি। আমি তোমাদেরকে এটাও বলে রাখি, এই যে ক্যাভিটি বলতে এইটার কথা বলেছে দেখো, ক্যাভিটি বলতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরের এই ফাঁকা জায়গাটার কথা বলা হয়েছে। এন্ডোপ্লাজমিক ভিতরের জায়গাটাকে বলা হয় লুমিনাল, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের জায়গাটা মানে সাইটোপ্লাজমকে বলা হয় এক্সট্রা লুমিনাল। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে তৈরি হয়? এই যে আন্ডারলাইন, আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াস অ্যান্ড অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য প্লাজমা মেমব্রেন। মানে নিউক্লিয়াসের আউটার মেমব্রেনটাই বাইরের দিকে ভাঁজ হয়ে হয়ে এটা তৈরি করেছে, অনেক সময় একদম প্লাজমা মেমব্রেন অব্দি টাচ করে যেতে পারে।
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কি ফর্ম হয়? তোমার হচ্ছে বললাম সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল। কয় রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়? আরইআর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এসইআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরইআর এর গায়ে রাইবোজোম অ্যাটাচ থাকবে, এসইআর এর গায়ে উইদাউট রাইবোজোম, কোনো রাইবোজোম থাকবে না। হয়েছে? আচ্ছা চিত্রা, কি দেখছো তুমি? না বুঝতে পারলে বলো। এবার চলে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনস। প্রথমে যে চারটে প্রথমের যে সরি প্রথমের যে দুটো ফাংশন আছে, এই দুটো ফাংশন হচ্ছে জেনারেল ফাংশন। জেনারেল ফাংশন। পরের যতগুলো ফাংশন আমি বলবো সেগুলো হচ্ছে স্পেসিফিক ফাংশন। স্পেসিফিক ফাংশন। জেনারেল ফাংশন মিন্স ওটা আরইআর এসইআর আলাদা করে না, দুটোই ওই কাজগুলো করে। যেমন আমাদের হিউম্যানের ভেতরে যে স্কেলিটন থাকে, কঙ্কালটা থাকে, ওটা কি আমাদের হিউম্যানের বডির একটা শেপ দিচ্ছে ভিতর থেকে। যেমন দুর্গা প্রতিমা যখন বানায়, আগে কি একটা মানে বাঁশ দিয়ে একটা কাঠামো বানায়, হ্যাঁ কি না? তার উপরে মাটি লাগায়। তো এবার ডগের স্কেলিটনের যেরকম শেপ, ডগের শেপ ওরকম হয়, হিউম্যানের স্কেলিটনের যেরকম শেপ ওরকম হিউম্যানের শেপ হয়। তো সেরকমই এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কিন্তু একটা স্কেলিটনের মতো, দেখো একটা স্কেলিটনের মতো সেলকেও কিন্তু একটা শেপ দিচ্ছে, বুঝলা? ফার্স্ট নাম্বার, এটা আরইআর এসইআর বলে না, এটা জেনারেল ফাংশন। ইট ফর্ম সাপোর্টিং স্কেলিটাল ফ্রেমওয়ার্ক অফ দ্য সেল। এক নাম্বার। দুই নাম্বার, নিউক্লিয়াসের ভিতরে যে রাইবোজোম প্রোটিন তৈরি হচ্ছে, ওটা মনে করো এখান থেকে এখানে পাঠানোর কথা। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা ধরে 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 এটা এখানে আসবে। তাহলে কি, ER provides a pathway for the distribution of nuclear material from one cell to other. ইভেন এই সেল এখান থেকে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একেবারে টাচ করে যায়, তাহলে এখান থেকে একবারে বের হয়ে অন্য সেলেও চলে যেতে পারে। তো এটা কিন্তু একটা পাথওয়েও প্রোভাইড করে। ঠিক, হয়ে গেল। এবার চলে আসা হচ্ছে স্পেসিফিক ফাংশন। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্পেসিফিক ফাংশন হচ্ছে ফ্যাট, স্টেরয়েড, কোলেস্টেরল বানানো, এই কেমিক্যাল গুলো বানানো। Certain enzymes present in smooth endoplasmic reticulum synthesizes fat, steroid and cholesterol. মনে রাখবা, বিশেষ করে ফ্যাট মনে রাখো, এসিআর এর মধ্যে ফ্যাট তৈরি হয়। তারপরে আরইআর। এবার বলো আরইআর রাফ। রাফ কেন? রাফ কেন? ওর গায়ে কি লেগে আছে? রাইবোজোম। রাইবোজোম কি বানায়? প্রোটিন বানায়, প্রোটিন। তাহলে আমি বলতে পারি আরইআর ও প্রোটিনে বানানোতে হেল্প করে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম is concerned with the transport of protein which are synthesized by ribosome on their surface. এবার চলে আসো স্পেশাল ফাংশন। স্পেশাল ফাংশন থেকে কোশ্চেন আসবেই। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্পেশাল ফাংশন যে এটা আমাদের ডিটক্সিফিকেশনে হেল্প করে। আমাদের বডিতে কোনো টক্সিক কেমিক্যাল ঢুকে গেল, সাচ এস ড্রাগ, অ্যাসপিরিন, ইনসেকটিসাইড, মনে করো ডিডিটি, কোনো পেট্রোলিয়াম প্রোডাক্ট বা পলিউটেন্টস ঢুকে গেল, এই টক্সিক মেটেরিয়াল গুলো আমাদের বডিতে ঢুকে আমাদের বডি এগুলোর সাথে কিভাবে কোপ আপ করে? এগুলো সব চলে যায় লিভারে। কোথায় চলে যায় এগুলো? লিভারে চলে যায়। লিভারে একটা সেল আছে, সেলটার নাম হচ্ছে হেপাটোসাইট। ওই হেপাটোসাইটের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো ডিটক্সিফিকেশন করতে হেল্প করে। শুধুমাত্র ফার্স্ট দুটো লাইন পড়বা, গোটাটা পড়বা না, এখান থেকে এত অবধি। তারপরে একদম চলে আসা হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বার, 1 নাম্বারের পরে 4 নাম্বার, শুধু যেটা বলছি সেটা পড়ো, এক্সট্রা কিচ্ছু পড়বে না, পুরা সব কমন পাবো সব। দেখো, ধরে নাও আমাদের সেলের মধ্যে আমাদের সেলের মধ্যে কোনো একটা ফুড আছে অথবা কোনো জার্মস ঢুকে গেছে। তো আমাদের বডিতে আমাদের সেলের মধ্যে এক ধরনের সেল অর্গানেল আছে যেটার নাম হচ্ছে লাইসোজোম। এর পরেই পড়াবো, আছে পরে আছে লাইসোজোম। এই লাইসোজোমের মধ্যে একটা এনজাইম থাকে, ডাইজেস্টিভ এনজাইম। লাইসোজোমের মধ্যে কি থাকে? ডাইজেস্টিভ এনজাইম থাকে।
এই ডাইজেস্টিভ এনজাইম দিয়ে সেল কি করে ফুড বা কোনো জার্মসকে ডাইজেস্ট করে মেরে ফেলে। ফুড ডাইজেশনও করতে হেল্প করে বা জার্মসকেও কিল করতে হেল্প করে। তাহলে দেখো এখানে লেখা আছে ডাইজেস্টিভ ব্র্যাকেটে হাইড্রোলাইটিক এনজাইম অফ লাইসোজোমস, digestive or hydrolytic enzymes of lysosomes are produced by rough endoplasmic reticulum। শুধু এই লাইনটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। লাইসোজোম যখন আমি পড়াবো, এই যে এই সেল অর্গানেলটা যখন পড়াবো, তখন আমি জিজ্ঞাসা করব কিন্তু। আর আর তারপরে কি লাগবে? আর আর কিচ্ছু লাগবে না। এই দুটাই মাত্র স্পেশাল, এটা পড়ে রাখবা। কিচ্ছু যাবে না, আমার উপরে ভরসা রাখো, ঠিক আছে? কিচ্ছু জিজ্ঞাসা করবে না, যে কটা পড়ালাম এই কটাই মনে রাখো, যথেষ্ট। আচ্ছা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডিফারেন্স। এক নাম্বার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বেসিক্যালি এটা সিস্টার্নি ফর্মের হয়, বুঝলা? মানে এই যে এরকম নেটওয়ার্ক ফর্মের হয়। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জেনারেলি ভেসিকল এন্ড টিউবিউল ফর্মে হয়, মানে এই যে এরকম, দেখো এই যে এরকম ফর্মের হয়। এক নাম্বার। দুই নাম্বার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম লেগে থাকে, স্মুথ এন্ডোপ্লাজমিকের লেগে থাকে না। আরইআর এর মেইন ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করা, যেহেতু রাইবোসোম আছে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেইন কাজ হচ্ছে লিপিড আর স্টেরয়েড তৈরি করা। আহ ব্যাস এই তিনটাই পড়বা, এই তিনটা ডিফারেন্সই পড়বা। এত অব্দি পড়া দেওয়া থাকলো, দাঁড়াও আগে একটা ডিফারেন্স আছে, ওটা দেখি লাগবে কিনা। হুম, এইখানে একটা ডিফারেন্স আছে, নিউক্লিয়াস আর নিউক্লিওলাস। এটা রিডিং করে রেখো সেফটির জন্য, এটা অত ইম্পর্টেন্ট না, এটা রিডিং করে রেখো। নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওলাস, হ্যাঁ কি না, ইউক্যারিওটিক সেলে। এটা জাস্ট একটু রিডিং করে রেখো। আর কিছু বাকি আছে কিনা দেখি। হ্যাঁ, এই অ্যাক্টিভিটিটা তোমাদেরকে সেল চ্যাপ্টারের একদম শুরুতে অনিয়ন পিল দিয়ে প্ল্যান্ট সেলকে চেনার একটা অ্যাক্টিভিটি দেখিয়েছিলাম, তাই কি না? আর এটা হচ্ছে অ্যানিমাল সেলকে চেনার একটা অ্যাক্টিভিটি। অ্যানিমাল সেলকে চেনার একটা অ্যাক্টিভিটি শোনো। তুমি মনে করো একটা ছোট্ট কাচের কভার স্লিপ হয়, কাচের হয় পাতলা, ওটাকে নিলা, তোমার ঠোঁটটাকে এরকম করলা, ওটাকে এরকম করে ঘষে বের করতে হবে, তাহলে কি তোমার গালের বা ঠোঁটের যে সেল গুলো ওগুলো ওই কভার স্লিপের মধ্যে চলে আসবে। ঠিক আসার পরে তুমি কি করলা, মিথিলিন ব্লু বলে এক ধরনের কালার হয়, স্টেইন হয়, ওটা দিয়ে দিলা। দিলে কি হবে যে সেল অর্গানেল গুলো কালার অ্যাবজর্ব করে নেবে। সেল অর্গানেল মানে ধরো নিউক্লিয়াস, রাইবোসোম, সেল মেমব্রেন, এগুলো কালার অ্যাবজর্ব করে নেয়। তারপরে তুমি কি করলা, ওর উপরে একটু ওয়াটার ড্রপ দিয়ে দিলা, কি হবে তাহলে এক্সট্রা মিথিলিন গ্লু গুলো ওয়াশ হয়ে যাবে। তারপরে ওইটাকে হচ্ছে একটা কভার মানে স্লাইডের উপরে রেখে কভার স্লিপটা চাপা দিয়ে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখলা। মাইক্রোস্কোপের নিচে দেখলে তুমি দেখবা হচ্ছে এই যে এইরকম ইররেগুলার শেপের সেল দেখতে পাওয়া যাচ্ছে। যদি এটা প্ল্যান্ট সেল হতো, প্ল্যান্ট সেল দেখিয়েছিলাম অনিয়ন পিল, ওদের প্রপার শেপ ছিল এরকম, হ্যাঁ কি না? যদি কেন, কারণ ওদের কি যেন থাকে বাইরে, সেল ওয়াল। কিন্তু অ্যানিমাল সেল দেখবা পার্টিকুলার কোনো শেপ অত ভালো হয় না। এটা হচ্ছে তোমার দাঁড়াও, এটা হচ্ছে তোমার কি, অ্যানিমাল সেল। প্ল্যান্ট সেলকে কালার করার জন্য কোন স্টেইন ইউজ করা হয় মনে মনে আছে? আছে। প্ল্যান্ট সেলকে দেখার জন্য যেটা ইউজ করা হয়, তোমার যেই কালারটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে আয়োডিন অথবা স্যাফরানিন। আয়োডিন অর স্যাফরানিন। আর অ্যানিমাল সেলকে স্টেইন করার জন্য মিথিলিন ব্লু। এই স্টেইনের কালার গুলো কিন্তু, স্টেইন গুলো কিন্তু মনে রেখো, কোনটা প্ল্যান্ট সেলকে কালার করার জন্য, কোনটা অ্যানিমাল সেলকে কালার করার জন্য। এই যে লেখা আছে আয়োডিন সলিউশন ফর প্ল্যান্ট সেল। আর আমি আরেকটাও লিখেছিলাম স্যাফরানিন, এস এ ডবল এফ হবে আই থিঙ্ক। স্যাফরানিনে মনে হয় এস এ ডবল এফ হবে।
ঠিক আছে, তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো।